হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে ব্লাড বা বাংলায় যাকে বলে রক্ত। অলরেডি আমরা পার্ট 1 পড়েছি, আজকে পার্ট 2 ক্লাস নাম্বার 10। দেখো, আমরা আগের ক্লাসে কি পড়েছি না, আরবিসি নিয়ে পড়েছি, লোহিত রক্তকণিকা নিয়ে। এবং ব্লাড জিনিসটা কি, তার রক্তের রং লাল কেন, আমাদের শরীরে কত রক্ত থাকে, আমাদের শরীরে কি কি কোন রক্তকণিকা থাকে, তাদের কি পার্সেন্টেজ থাকে, এই সব নিয়ে পড়েছি। এবং লোহিত রক্তকণিকা সম্পর্কে তার কাজ কি, কেমন দেখতে হয়, প্রবলেম হলে কি হয়, ডিটেলসে পড়েছি। আজ আর কি বাকি ছিল, আমি রক্তকণিকার মধ্যে কী কী পার্ট বলেছিলাম তোমাদের, ডাব্লিউবিসি বলেছিলাম, আরবিসি বলেছিলাম, আর প্লেটলেটের কথা বলেছিলাম। তো আমাদের আরবিসি কমপ্লিট হয়ে গেছে, তাহলে কি আছে, ডাব্লিউবিসি আছে, প্লেটলেট আছে। এই দুটো সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব এবং তার সঙ্গে সঙ্গে ব্লাড গ্রুপের ব্যাপারে জানবো, তার সঙ্গে সঙ্গে পজিটিভ নেগেটিভ কেন হয় এসব ব্যাপারে জানবো, যা যা আছে আর কি, এসব থেকে যা যা প্রশ্ন হয় আমরা ডিটেলসে একদম ছবির মাধ্যমে পুরো A to Z পড়বো। বাস তোমাদের একটাই রিকোয়েস্ট, দরকার হলে স্পিড বাড়ি নাও, কিন্তু কোনোভাবে কোনো একটা কথাও স্কিপ করবে না। এরপর তোমরা যে কোনো প্রিভিয়াস ইয়ার লাগাও, যে কোনো প্রিভিয়াস ইয়ার, এই চ্যাপ্টার থেকে তোমাদের কোনো কোশ্চেন আটকাবে না এবং আমরা লাস্টে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেও তোমাদের দেখিয়ে দেবো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো, আমরা ফার্স্ট যেটা পড়বো সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি ফুল ফর্ম কি, হোয়াইট ব্লাড কর্পাসেল। আচ্ছা, আমি শুরু করার আগে বলে দিই তোমাদের, তোমরা বারবার আমাকে মেসেজ করছো বা বলছো বারবার গ্রুপ ডি বইয়ের কথা। দেখো, আমি বারবার বলছি গ্রুপ ডি বইয়ের কাজ আমরা যত তাড়াতাড়ি মানে সম্ভব আর কি তত তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। 101টা শিফট হয়েছে, 101টা শিফট সম্পূর্ণ বাংলা ভাষায়, একদম শিফট ওয়াইজ প্রত্যেকটা শিফটের প্রশ্ন আমি তোমাদের জন্য বই নিয়ে আসছি, ম্যাথ অ্যান্ড সায়েন্স। ঠিক আছে, ম্যাথ অ্যান্ড সায়েন্স একটাই বই থাকবে, ম্যাথ অ্যান্ড সায়েন্সের। ঠিক আছে, এবার দেখো ভাই, আমি সত্যি কথা বলতে আমি বই এতদিন নিয়ে চলে আসতাম, কিন্তু একটা বইয়ের পিছনে না মানে কতটা পরিশ্রম লাগে তোমরা চিন্তা করতে পারবে না। যদি প্রপারলি বানাতে হয়, যদি অ্যাকচুয়াল বইয়ের মতন বই বানাতে হয় না, তাহলে সময় লাগে। ঠিক আছে, আমি বারবার বলছি হয়তো 7 দিনে চলে আসবে, 8 দিনে চলে আসবে, কিন্তু আমি বারবার বলছি তোমাদের এক্সাম কখন কি হবে সেটা আমার মাথায় আছে, আমি সেই অনুযায়ী নিয়ে আসবো। এমন নয় যে আমি 1 মাস লাগিয়ে দেবো আনতে বা 2 মাস করে দেবো, সেরকম ব্যাপার নয়, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি। এখনও যদি তোমরা দিন সংখ্যা জানতে চাও, মোটামুটি 8 থেকে 10 দিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবো ভাই। ঠিক আছে, আমি আগেও বলেছি, কিন্তু কিছু করার নেই, যদি একটা কোয়ালিটি মেনটেন করতে হয়, যদি প্রপারলি তোমাদেরকে যখনই আসুক না কেন জেনে রাখবে ওটা তোমাদের জন্য বেস্ট বই হবে। এমন নয় ভুল ভ্রান্তি দিয়ে দিলাম, কিছু উল্টাপাল্টা ট্রান্সলেট করে দিয়ে দিলাম গুগলটা, এরকম জিনিস আমি দেবো না তোমাদের। বেস্ট জিনিস দেবো, একটু সময় লাগছে, কিন্তু যেটা পড়লে তোমাদের অ্যাকচুয়াল হেল্প হবে। বা যারা কোর্স সম্পর্কে বলছো, আমি যখনই কোর্স নিয়ে আসি না কেন গ্রুপ ডি, যখনই বলতে আমি এমন বলছি না বারবার যে আমি 20 দিন পর, 21 দিন পর, 50 দিন পর নিয়ে আসবো, আমি ঠিক সময় নিয়ে আসবো। আর যখনই আনবো সেটা তোমাদের জন্য বেস্ট ব্যাচ হবে। তো একটু ওয়েট করে যাও প্লিজ, একটু ওয়েট করে যাও। আর যেগুলো এখানে পড়াচ্ছি সেগুলো পড়তে থাকো, যেগুলো তোমাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। ঠিক আছে, চলো, কারণ এখানে যে নোটগুলো দিচ্ছি আমি কতটা ইম্পর্টেন্ট, যারা প্রথম থেকে ক্লাস করছে তারা কিন্তু জানে ব্যাপারগুলো। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস সম্পর্কে স্টার্ট করি। শ্বেত রক্তকণিকা, দেখো আমি কণিকা কেন বলছি, আমি আগের দিনই বলেছিলাম যে রক্ত এক প্রকার কোষ, রক্ত এক প্রকার কলা। কি কলা না, তরল যোগ কলা। এবার কি করে কলা সৃষ্টি হয়েছে না, অনেকগুলো কোষের সমষ্টি। এবং কি কি কোষের কথা বলেছিলাম আমি, বিভিন্ন কোষ আছে, ডাব্লিউবিসি আছে, আরবিসি আছে, প্লেটলেট আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি বলেছিলাম যে একটা কোষের মধ্যে, প্রকৃত যে কোষের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে, কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, কি থাকে, গলগি বডি থাকে, সমস্ত কিছু A to Z অনেক কিছু থাকে। কিন্তু যদি আমি এই রক্তে যে সমস্ত কোষ নিয়ে তৈরি সেগুলোকে দেখি, কোনোটা আছে, কোনোটা নেই। যেমন আরবিসির ক্ষেত্রে যদি আমি দেখি এর নিউক্লিয়াস অনুপস্থিত, এর মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, এর গলগি বডি অনুপস্থিত। তো কোনো কিছুর আছে, কোনো কিছু নেই, তো সেইগুলোকে আমরা কোষ কখনোই বলতে পারি না, আমরা কি বলবো, কণিকা বলবো। ঠিক আছে, এই ব্যাপার নিয়ে আমি আগের দিন আলোচনা করেছিলাম। আজকে শ্বেত রক্তকণিকা সম্বন্ধে আমি তোমাদের এই স্লাইডে আমি ডিটেলসে বলে দিচ্ছি, তারপর আমি তোমাদের জন্য পুরো নোট মানে A to Z নোট বানানো আছে, এত সুন্দর ছক করে করে নিয়ে এসেছি, তোমাদের একবার দেখলে তোমাদের সারা জীবন মনে থাকবে। আগে ভালো করে শুনে নাও জিনিসটা কি। দেখো, প্রথম কথা, আমি শ্বেত রক্তকণিকা সম্বন্ধে প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আরবিসির সম্পর্কে কি বলেছিলাম, যে আরবিসির কোনো রকম কোনো নিউক্লিয়াস থাকে না বলেছিলাম। তো মনে রাখবে শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে কিন্তু উল্টো, শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে লার্জার সাইজের, বড় সাইজের নিউক্লিয়াস উপস্থিত থাকে। নিউক্লিয়াস শ্বেত রক্তকণিকার জন্য উপস্থিত থাকে। ক্লিয়ার? 2 নাম্বার মনে রাখবে, এই শ্বেত কণিকার না যদি আকৃতির কথা বলো, যদি শেপের কথা বলো, আকৃতির কথা বলো, মনে রাখবে এর না নির্দিষ্ট কোনো আকৃতি নয়। বলা হয় যে অ্যামিবয়েড আকৃতির, অ্যামিবার মতন আকৃতি। আচ্ছা, তোমরা হলিউড সিনেমা দেখো, ভেনাম দেখেছো? ভেনাম কেউ যদি দেখে থাকো অবশ্যই বলবে, মানে দেখেছো ওখানে
কীরকম একটা জেলির মতন একটা জিনিস শরীরের মধ্যে মানে আটকে যাচ্ছে, পুরো শরীরটা ছেয়ে ফেলছে। মানে শ্বেত রক্তকণিকা এক টাইপের বলতে পারো একটা অনির্দিষ্ট আকৃতি বিশিষ্ট, মানে এর কোনো আকৃতি নেই। অ্যামিবার মতন বলা হয়েছে একটাই কারণ অ্যামিবার যেমন কোনো নির্দিষ্ট আকৃতি নেই, যে কোনো সময় যে কোনো রকম আকৃতি ধারণ করে, সেই রকম টাইপের বলতে পারো শ্বেত রক্তকণিকা নির্দিষ্ট কোনো আকৃতি নেই। ঠিক আছে স্যার, আকৃতি নেই কেন? এর পিছনে কারণ তো কিছু আছে। দেখো, কারণ হচ্ছে শ্বেত রক্তকণিকা যদি আমরা কাজের কথা বলি, এর কাজ হচ্ছে আমাদের শরীরে যদি কোনো কিছু বাইরে থেকে বিজাতীয় অণু প্রবেশ করে, কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে, ঠিক আছে, এই জাতীয় যদি কোনো ভাইরাস প্রবেশ করে, কোনো প্যাথোজেন প্রবেশ করে, তাহলে সেই জিনিসটাকে মেরে ফেলা কাজ হচ্ছে আমাদের এই শ্বেত রক্তকণিকার বা হোয়াইট ব্লাড কর্পাসেল বা ডাব্লিউবিসির কাজ এটা। এবার কাজটা করে কিভাবে আমি তোমাদের পরে ছবি আছে, ছবির মাধ্যমে দেখাবো, এখন যা শর্টে বলি। দেখো, ধরো এই হচ্ছে একটা ডাব্লিউবিসি, এই একটা ডাব্লিউবিসি, ধরো এখানে একটা ব্যাকটেরিয়া ঢুকেছে, ঠিক আছে, একটা ব্যাকটেরিয়া বা একটা প্যাথোজেন বা একটা ভাইরাস চলে এসছে। এটাকে ও কি করবে না, ও কি করবে, এই ভাইরাসটাকে মেরে ফেলবে। তো ধীরে ধীরে ও কি করে, আস্তে আস্তে আগে বাড়তে থাকে, আগে বাড়তে থাকে, আগে বাড়তে থাকে, বাড়তে বাড়তে কী করে, এই যে ভাইরাসটা আছে বা ব্যাকটেরিয়াটা বা প্যাথোজেনটা আছে, ধীরে ধীরে ওর ভেতরে ঢুকি নেয়, ওর ভেতরে ঢুকি নেয়। এবার ওর যদি কোনো ফিক্স শেপ থাকতো, যদি কোনো ফিক্স শেপ থাকতো, আর এখানে যদি ভাইরাসটা থাকে, এ কোনোভাবে কি এন্ট্রি করতে পারবে? পারবে না, কোনোভাবে এন্ট্রি করতে পারবে না। তাই এ কী করে, এইভাবে অ্যামিবার মতন চলতে থাকে, অ্যামিবার মতন চলতে থাকে, যেখানে যা কিছু বিজাতীয় অণু পায়, যা কিছু ব্যাকটেরিয়া ভাইরাস প্যাথোজেন যা কিছু পায়, ও এর ভেতরে ঢুকিয়ে নেয় এবং এটার তহস নহস করে ছেড়ে দেয়। বোঝা গেল? তাই এর নির্দিষ্ট কোনো আকার বা আকৃতি কিন্তু নেই। এর আরেকটা কারণ হচ্ছে, দেখো, আমাদের শরীরে যদি কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া ঢুকে যায়, এমনটা নয় তো যে নির্দিষ্ট কোনো স্থানে থাকবে, ভাই আমি ঢুকেছি, আমি ভাই তো শুধুমাত্র লিভারে থাকবো, আমি আর কোথাও যাবো না, এরকম যে কোনো জায়গায় প্রবেশ করতে পারে, যে কোনো জায়গায়। ঠিক আছে, এরা কখনো রক্তনালীর ভেতরে ঢুকে যেতে পারে, কোনো কোষের ভেতরে, কোনো কলার ভেতরে, যে কোনো জায়গায় ঢুকে যেতে পারে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস। এবার ডাব্লিউবিসির যদি কোনো নির্দিষ্ট শেপ থাকতো, যদি কোনো নির্দিষ্ট শেপ থাকতো, সে কি এন্টার করতে পারতো সব জায়গাতে? পারতো না, পারতো না। কোনো একটা কোষের মধ্যে এন্টার করতে হবে, কোনো একটা টিস্যুর মধ্যে এন্টার করতে হবে, কোনো রক্তনালীর মধ্যে এন্টার করতে হবে, পারতো না। কিন্তু নির্দিষ্ট শেপ ডাব্লিউবিসি না থাকার জন্য ও যে কোনো জায়গায় এন্ট্রি নেয়, যে কোনো জায়গাতে এন্ট্রি নেয়, কোনো অসুবিধাই হয় না। তো এবং এন্ট্রি নিয়ে কী করে, সেই যে ব্যাকটেরিয়া বা ভাইরাসটাকে পুরো তহস নহস করে, পুরো শেষ করে দেয়। বোঝা গেল? শ্বেত রক্তকণিকার সম্বন্ধে আর কি জানতে হবে, আমি তোমাদের আগের দিনই বলেছিলাম। কি বলেছিলাম না, এই যে কণাটা আছে, এই যে কণাটা আছে ডাব্লিউবিসি, আরবিসির থেকে যথেষ্ট বড়, যথেষ্ট বড়। এবং বলেছিলাম যে ডাব্লিউবিসি সব থেকে বড়, প্লেটলেট তো আরও ছোটো। সব থেকে ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেটের মধ্যে তিনজনে কম্পেয়ার করা হয়, তাহলে সব থেকে বড় কণিকা কে? না ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি সম্বন্ধে আর কি জানতে হবে না, ডাব্লিউবিসি আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে, আমাদের ইমিউনি সিস্টেম আছে না, সেইটাকে একদম মজবুত করে রাখে। ইমিউনি সিস্টেম ব্যাপারটা কি, দেখবে অনেকের হালকা ঠান্ডা লাগলো, হালকা কিছু ধুলোবালি কিছু লাগলো, ওরটা কী হয়ে যায় না, শরীর খারাপ হয়ে যায়, হাঁচি কাশি শুরু হয়ে যায়, অনেক প্রবলেম হয়ে যায়। এক একজনের দেখবে যতই ঠান্ডাতে ঘুরছে ফিরছে, এ করছে সে করছে, কিছুই হচ্ছে না, কোনো প্রবলেমই হচ্ছে না। তার মানে কি, তার বডিতে রোগ প্রতিরোধক ক্ষমতাটা অনেক বেশি। এই যে রোগ প্রতিরোধক ক্ষমতা, এই যে ইমিউনিটি সিস্টেম, এই জিনিসটাকে স্ট্রং করে এই ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, আচ্ছা, অনেক জায়গায় না শ্বেত কণিকা পাবে বাংলাতে, তুমি ঘাবড়ে যাবে না। শ্বেত কণিকা, শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসেল, ডাব্লিউবিসি ব্যাপার কিন্তু একই। ঠিক আছে, তো ডাব্লিউবিসির কাজটাই হচ্ছে দে ডেস্ট্রয় ব্যাকটেরিয়া, ভাইরাস, এনি প্যাথোজেন, সব কিছু কী করে না, ডিস্ট্রয় করতে পারে। যদি বলা হয় নেক্সট স্লাইডে যাচ্ছি, দেখো, যদি বলা হয় যে লোহিত রক্তকণিকার যেমন 120 দিন আয়ু ছিল, স্যার এর আয়ু কতদিন? মনে রাখবে 12 থেকে 20 দিন আয়ু, 12 থেকে 20 দিন আয়ু। ঠিক আছে, সেই রক্তকণিকার। ঠিক আছে স্যার, আগের দিনই বলেছিলাম যে ডাব্লিউবিসির আরেকটা নাম আছে, কী নাম বলেছিলাম বলো, মনে করো, লিউকোসাইট। কী নাম বলেছিলাম? লিউকোসাইট। আর আরবিসি কী নাম বলেছিলাম বলো, রিভিশন দিচ্ছ কিনা ঠিকঠাক নিজেরাই চেক করো। কী নাম বলেছিলাম? এরিথ্রোসাইট। আর এর নাম বলেছিলাম কি? লিউকোসাইট। যদি বলি এর উৎপত্তি কোথায় জন্ম, এর উৎপত্তি মনে রাখবে ওই যেমন আরবিসি তৈরি হয়েছিল রেড বোন ম্যারো থেকে, অস্থি মজ্জা থেকে, সেখান থেকে কিন্তু তৈরি হয় শ্বেত রক্তকণিকা। তো চলো আমি যেগুলো বললাম তোমাদের একবার লিখিত আকারে সুন্দরভাবে দেখিয়ে দিই। দেখো, এখানে সমস্ত কিছু A to Z পয়েন্ট করে লেখা আছে। শ্বেত রক্তকণিকা
ডাব্লিউবিসি শ্বেতকণিকার আকৃতি ও নিউক্লিয়াস অন্যান্য রক্তকণিকার থেকে, যেমন লোহিত রক্তকণিকার তুলনায় বেশ আলাদা এবং বৈচিত্র্যময়। এর আকৃতি কীরকম হয় না, নির্দিষ্ট কোনো আকৃতি নেই, এরা প্রধানত অ্যামিবয়েড আকৃতির হয়, অ্যামিবার মতো নিজেদের আকার পরিবর্তন করতে পারে। এদের আকৃতি পরিবর্তনের ক্ষমতা থাকার কারণে রক্তনালী সরু প্রাচীর ভেদ করে যে কোনো জায়গাতে কলার টিস্যুর ভেতরে প্রবেশ করে যেতে পারে যেখানে সংক্রমণ ঘটেছে। আর আকার কীরকম, লোহিত রক্তকণিকার চেয়ে আকারে এরা বড় হয়। নেক্সট দেখো এদের উৎপত্তি কোথায় বলেছিলাম, এই সেম জায়গাতে আমি আরবিসির সময় দেখেছিলাম যে প্রধানত অস্থিমজ্জা এবং লসিকা গ্রন্থি থেকে তৈরি হয়। আয়ুষ্কাল কত, সাধারণত 12 থেকে 20 দিন। দেখো শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি এরা এই যে ইমিউনিটি সিস্টেম তৈরি করে বা ব্যাকটেরিয়া ভাইরাস এদেরকে মেরে ফেলে, তার জন্য এদের না বিশেষ কিছু নাম আছে। যদি বলা হয় ফাইটার সেলের কথা বলা হয় যে ভাই ফাইটার সেলকে মানে যুদ্ধ করতে পারে, ফাইটার সেলকে মনে রাখবে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। যদি বলা হয় বডিগার্ড সেল, কি বলা হয়, বডিগার্ড, আরে বডিগার্ড আছে না, বডিগার্ড সেল কে, মনে রাখবে ডাব্লিউবিসি। যদি বলে সৈনিক কোষ, সোলজার সেল, মনে রাখবে ডাব্লিউবিসি। যদি বলে ফ্যাগোসাইটিক কোষ বা ফ্যাগোসাইটিক সেল কাকে বলে, মনে রাখবে ডাব্লিউবিসি। এই যে আমি ফ্যাগোসাইটিক কথাটা বললাম না, এটা সম্বন্ধে তোমাদের একটু জানতে হবে। ফ্যাগোসাইটিক যে কথাটা, এর পিছনে কারণ আছে, এর কারণটা আমি নেক্সট স্লাইডে তোমাদের বলবো, একদম ছবির মাধ্যমে তোমাদের ডিটেলসে বোঝাবো। দেখো এখানে আমরা জানবো ফ্যাগোসাইটোসিস কি, হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস, যেখান থেকে ওর ফ্যাগোসাইটিক নাম এসছে। আমি তোমাদের আগেই বললাম যে এই যে আমাদের ডাব্লিউবিসি আছে না, এর কোনো নির্দিষ্ট আকার নেই। এর ফলে কি হয়, সাপোজ ধরো কোনো একটা প্যাথোজেন, কোনো একটা ব্যাকটেরিয়া, কোনো একটা ভাইরাস এই জায়গায় রয়েছে, আমি ধীরে ধীরে কি বললাম, ও এগুতে থাকে, কন্টিনিউ কি করতে থাকে, মুভ করতে থাকে সামনের দিকে, ঠিক আছে। কি হয় না, এগোতে ধীরে ধীরে ক্ষণপদে অ্যামিবার মতো ক্ষণপদ সৃষ্টি করে, এগোতে কি করে, ভাইরাসটাকে আস্তে আস্তে কি করে ওর নিজের কবজার মধ্যে করে ফেলে, এবং কবজার মধ্যে করে ফেলে কি করে, একে ধ্বংস করে দেয়। এই যে ডাব্লিউবিসির কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসকে বা কোনো প্যাথোজেনকে ধ্বংস করার যে এই স্টাইলটা, এই প্রসেসটা, এই জিনিসটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। স্যার এভাবে ঠিক মজা আসছে না, আপনি বললেন ছবি দেখাবো, তো ছবির মাধ্যমে তোমরা দেখো। এবার দেখো আমি যেটা বললাম সেই জিনিসটাই লেখা আছে এবং এই হচ্ছে তার ছবি, লক্ষ্য করো। ফ্যাগোসাইটোসিস হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে নির্দিষ্ট কিছু জীবন্ত কোষ, শ্বেতকণিকা, বাইরের কঠিন বস্তুকে যেমন ব্যাকটেরিয়া, মৃত কোষ বা অন্যান্য ক্ষতিকর কণাকে গ্রাস করে এবং ধ্বংস করে ফেলে। দেখো এখানে ছিল হোয়াইট ব্লাড সেল, এই জায়গাটায় ছিল হোয়াইট ব্লাড সেল, আর এইটা হচ্ছে প্যাথোজেন। দেখতে পাচ্ছ এখানে ছোটো ছোটো অন্য কালার দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো এগুলো কি, ধরো ব্যাকটেরিয়া, ঠিক আছে। এ কী করলো, ধীরে ধীরে মুভ করলো, দেখো এখানে ছিল, এবার আস্তে আস্তে কিন্তু ওর নিজের সিকাঞ্জাদের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, আস্তে আস্তে নিজের ভেতরে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে চলে এসছে কিন্তু ব্যাকটেরিয়াগুলো। এবার আস্তে আস্তে কী করলো, ওর ভেতরে পুরোপুরি প্রবেশ করে ফেলো, কী করলো, ব্যাকটেরিয়া আর ডাইজেস্টেড, তাকে হজম করে নিয়েছে, খেয়ে হজম করে ফেলেছে, পুরো শেষ করে দিয়েছে। এই যে পুরো প্রসেসটা, এইটা থেকে এইটা, এটা থেকে এইটা, এই পুরো প্রসেসটা কি না ফ্যাগোসাইটোসিস বলো। এই জন্য একে বলা হয় কি ফ্যাগোসাইটিক সেল, কি বলা হয়, ফ্যাগোসাইটিক সেল বলো। আর কোনো ডাউট আছে না স্যার? চলো নেক্সট কোশ্চেন নয়, নেক্সট টপিক। নেক্সট আমরা পড়বো কি, শ্বেত রক্তকণিকা কত প্রকারের আছে, কি কি প্রকার হয়, প্রকারভেদ কি। দেখো তোমাদেরকে বলি এক্সট্রিমলি সরি। কেন সরি বলছি, তার কারণ হচ্ছে এই মাঝে মধ্যে আমার 2-1 দিন না ক্লাস অফ হয়ে যাচ্ছে। এই 2-1 দিন ক্লাস অফ হওয়ার পিছনে না কিছু কারণ রয়েছে। যেমন প্রথম কারণ হচ্ছে আমাদের এই বইটা, গ্রুপ ডির যে বইটা, সেই বইটার যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার চেষ্টা করছি, কারণ বারবার স্টুডেন্টরা মেসেজ করছে, কল করছে, আমার নিজের খারাপ লাগছে। তো সেই জন্য বইটা নিয়ে আসার চেষ্টা করছি, এই বইটার উপরে প্রচুর কাজ করতে হচ্ছে, তো সেই জন্য হচ্ছে। আরও কিছু বিশেষ কাজ রয়েছে, সেসবের জন্য আমি চেষ্টা করি তোমাদের ডেলি ক্লাস প্রোভাইড করার, কিন্তু মাঝে মধ্যে যদি 2-1 দিন একটু হয়ে যায় অ্যাডজাস্ট করে নিও। সানডে ছাড়া, কারণ সানডেটা তোমাদের রিভিশনের জন্য রাখি, এছাড়া প্রত্যেকটা দিনই আমি তোমাদের কিছু না কিছু ক্লাস তোমাদের সামনে নিয়ে আসতে চাই, যেটা পড়ে তোমাদের কিছু হেল্প হবে, মানে যে কোনো এক্সামের জন্য তোমরা প্রচুর হেল্প পাবে আর কি। কিন্তু ওটাই আর কি, মাঝে মধ্যে হয়তো একদিন মিস চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমরা যারা কমেন্ট করছো না, ভালো লাগছে দেখে, মানে মজা আসছে, মানে আরও সত্যি কথা বলতে আমি নিজে খুব
মোটিভেট হচ্ছি যে তোমাদের জন্য আরও ভালো করে ক্লাস নিয়ে আসার, ক্লাসটা কন্টিনিউ করার জন্য। তো ভালো লাগছে তোমাদের কমেন্ট দেখে, যারা যারা কমেন্ট করছো থ্যাংক ইউ। চলো, তো আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসির প্রকারভেদ। দেখো, ডাব্লিউবিসিকে না মেনলি দুভাগে ভাগ করা যায়। স্যার দুভাগে ভাগ করা যায়, কী কী ভাগ স্যার? এক হচ্ছে দানাদার। স্যার দানাদার কী জিনিস দেখাবো, একদম ছবির মাধ্যমে ডিটেলসে পড়বো, কোনো চিন্তা নেই। দানাদার, যেটাকে ইংলিশে বলা হয় কি গ্র্যানুলোসাইট। আর একটা প্রকার হয় অদানাদার। স্যার অদানাদার কি জানবো। অদানাদারকে বলা হয় কি অ্যাগ্রানুলোসাইট। এটা গ্র্যানুলোসাইট, আর এর কাছে এর আগে কি যুক্ত আছে না অ্যাগ্রানুলোসাইট। ঠিক আছে, মানে কি এটার মধ্যে কিছু দানা দানা ব্যাপার থাকবে, আর এটার মধ্যে কি থাকবে না কোনো দানাদার কোনো ব্যাপার থাকবে না। এই দানাদারকে আবার 3 ভাগে ফার্দার ভাগ করা হয়েছে। ক ভাগে ভাগ করা হয়েছে স্যার? 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগ? এক হচ্ছে নিউট্রোফিল, 2 হচ্ছে বেসোফিল। আমি তোমাদের এই ক্লাসে মুখস্থ করে দেবো সব, ঠিক আছে? বেসোফিলের আগে আমি ইউনোসোফিল লিখব, ইউসিনোফিল। আর হচ্ছে বেসোফিল। আর স্যার অদানাদারের কোনো ভাগ আছে নাকি? হ্যাঁ আছে, অদানাদারেরও ভাগ আছে। অদানাদারের ভাগের প্রথম হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট। আর 2 নাম্বার ভাগ মনে রাখবে মোনোসাইট। আমার সাথে সাথে বলতে শুরু করো। ডাব্লিউবিসির 2 প্রকারভেদ, একটা দানাদার একটা অদানাদার। দানাদারের 3 প্রকার ভাগ আছে, নিউট্রোফিল, ইউসোনোফিল, বেসোফিল। কি কি বললাম? নিউট্রোফিল, ইউসোনোফিল, বেসোফিল। নিউট্রোফিল, ইউসোনোফিল, বেসোফিল। অদানাদারের 2টো ভাগ আছে, লিম্ফোসাইট, মোনোসাইট। লিম্ফোসাইট, মোনোসাইট, লিম্ফোসাইট, মোনোসাইট। হয়ে গেল না মুখস্থ? এবার তোমাদের আমি ছকের মধ্যে সুন্দরভাবে দেখাচ্ছি। দেখো, এই যে সেই ছক, সুন্দর ছক। দেখো কি বললাম, নাম বা টাইপ কত প্রকার? একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার, যেটাকে গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট বলছে। দানাদারের 2টো ভাগ, 3টে ভাগ আছে, নিউট্রোফিল, ইউসোনোফিল, বেসোফিল। দেখো ব্র্যাকেটে ইংলিশ নামগুলো দেওয়া আছে, এগুলি তোমাদের জানতে হবে। লিম্ফোসাইট আর মোনোসাইট কার ভাগ? না অদানাদারের 2টো ভাগ, লিম্ফোসাইট, মোনোসাইট। আমি এখানে বলে দিই, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এই একটা স্লাইডে আমি তোমাদের পুরো ব্যাপারটা মিটিয়ে দিচ্ছি। দেখো, অ্যাকচুয়ালি তোমাদের ছবিতে কিছুক্ষণ পর দেখাবো দানাদার কেন বলা হচ্ছে, কারণ এর মধ্যে না কিছু দানা 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 টাইপের কিছু অংশ থাকে। কাদের মধ্যে? এই 3টের মধ্যে কিছু দানা দানা টাইপের অংশ থাকে। আর এগুলোর মধ্যে না কোনো দানাদার টাইপের কোনো অংশ থাকে না। প্রশ্ন এগুলো আসে না। প্রশ্ন কি আসে না, এই যে ভাগগুলো দেখলে এই সব ভাগ আসবে না, ভাগ আসবে এই যে 5টা, এই 5টার মধ্যে কিন্তু ভাগ আসবে, এই 5টার মধ্যে ভাগ আসবে। প্রথম কথা যে বলো নিউট্রোফিল, ইউসোনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকে কোনটা? আরে কোন কণিকাটা সব থেকে বেশি পরিমাণে থাকে? মনে রাখবে সব থেকে বেশি পরিমাণে থাকে এই নিউট্রোফিল, সবচেয়ে বেশি পরিমাণে থাকে কে? নিউট্রোফিল। প্রায় বলতে পারো 40 to 70%, যা ডাব্লিউবিসি আছে তার 40 to 70% শুধু একাই আছে নিউট্রোফিল। ঠিক আছে, সবচেয়ে বেশি বললাম। আমি যদি বলি সব থেকে বড় শ্বেতকণিকা কোনটা? আরে সব থেকে বড় শ্বেত রক্তকণিকা কোনটা? এই 5টার মধ্যে মনে রাখবে মোনোসাইট। কে? মোনোসাইট। মোনোসাইট কি বললাম? সবচেয়ে বড়। মোনোসাইট কি বললাম? সবচেয়ে বড়। যদি বলে সব থেকে ছোট শ্বেতকণিকা কোনটা? মনে রাখবে এ হচ্ছে কি বললাম? বিগ, সবচেয়ে বড়। আর সব থেকে ছোট কোনটা? লিম্ফোসাইট, সবচেয়ে স্মল, সব থেকে ছোট। আর যদি বলে স্যার এই 5টার মধ্যে সব থেকে কম পরিমাণে থাকে কোনটা? স্যার সব থেকে বেশি পরিমাণে থাকে নিউট্রোফিল, আর সব থেকে কম পরিমাণে থাকে বেসোফিল, সবচেয়ে কম। তাহলে মনে থাকবে সবচেয়ে বেশি নিউট্রোফিল, সবচেয়ে কম বেসোফিল। নিউট্রোফিল সবচেয়ে বেশি, বেসোফিল সবচেয়ে কম। হয়ে গেল। সব থেকে ছোট লিম্ফোসাইট, সব থেকে বড় মোনোসাইট। সব থেকে ছোট লিম্ফোসাইট, সব থেকে বড় মোনোসাইট। এবার যদি কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেয়, দিয়ে বলে যে দানাদার না অদানাদার, সব থেকে ছোট কোনটা? সব থেকে না, এইভাবে কোশ্চেন দেবে না, সব এক্সট্রা আমাদের বেশি আমরা চিন্তা করে লাভ নেই, যেরকম কোশ্চেন আসে সেরকম বলা হয়েছে। ঠিক আছে, মোটামুটি এর বাইরে আর কিছু জানতে হবে না। তো আমি যেগুলো বললাম তোমাদের ছক আকারে একবার সেগুলো লিখিত আকারে দেখিয়ে দিই। তার আগে তোমাদের ছবিতে একবার দেখায়, কারণ ছবিটা না দেখতে পেলে নিউট্রোফিল, ইউসোনোফিল, বেসোফিল ফিলই করতে পারবে না। চলো দেখো, এখানে চলে এসো। দেখো নিউট্রোফিল, আমি এই 3টে আছে না, এই 3টে হচ্ছে দানাদার গ্র্যানুলোসাইট। এই 3টে মোনোসাইট, ইউসোনোফিল, সরি এক্সট্রিমলি সরি,
ইউসোনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল, এই যে তিনটে আছে এই তিনটে হচ্ছে গ্র্যানুলোসাইট, আর এই যে দুটো আছে এই দুটো হচ্ছে অ্যাগ্লোনোসাইট। ঠিক আছে স্যার, নো প্রবলেম। এবার ছবিতে তোমরা দেখে বলো আমি তোমাদের কি বলেছিলাম, মনে করো যে সব থেকে বড় শ্বেতকণিকা মনোসাইট। এবার তোমরা এখানে দেখো, আচ্ছা এক মিনিট দেখো, আমি তোমাদের বলেছিলাম ভালো করে বুঝবে এখানটা, দানাদার যে গ্র্যানুলোসাইট শ্বেতকণিকা তিন প্রকার বলেছিলাম, ইউসোনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল। দেখো তো এর মধ্যে তোমরা দানা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? এর মধ্যে দানা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? দেখো তো ছোট 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 দানা দেখতে পাচ্ছ? আচ্ছা এখানে চলে এসো, দেখো ছোট 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 দানা দেখতে পাচ্ছ? আরে পাচ্ছ কি না বলো, পাচ্ছ? এর মধ্যে ছোট ছোট দানা। আচ্ছা এর মধ্যে পাচ্ছ? এর মধ্যে ছোট 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 ছোট, এর মধ্যে ছোট 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 দানা দেখতে পাচ্ছ কি না বলো? ছোট ছোট দানা রয়েছে, তার মানে কি এগুলো হচ্ছে দানাদার। এবার আমি যদি বলি স্যার এই দিকে কি আছে, এই দিকেগুলো ছিল অদানাদার। আচ্ছা এর মধ্যে কোনো রকম দানা দেখতে পাচ্ছ? দেখো তো এটার মধ্যে বা এটার মধ্যে বা এটার মধ্যে কোনো রকম কোনো দানাদার কোনো পার্ট দেখতে পাচ্ছ না, তার মানে এগুলো হচ্ছে অদানাদার, মনোসাইট আর লিম্ফোসাইট। ক্লিয়ার? ওকে স্যার। এবার আমি তোমাদের কি বলেছিলাম, ছোট করে দিই, আমি তোমাদের কি বলেছিলাম না সবথেকে বেশি পরিমাণে থাকে নিউট্রোফিল, এই যে এইটা থাকে সবথেকে বেশি পরিমাণে, ছবির মাধ্যমে দেখে নাও মনে থাকবে। সবথেকে কম থাকে বেসোফিল, সবথেকে কম কে থাকবে না বেসোফিল থাকে। আর কি বলেছিলাম, সবচেয়ে বড় শ্বেতকণিকা হচ্ছে মনোসাইট, এটা হচ্ছে সবথেকে বড় মনোসাইট। আর সবথেকে ছোট কোনটা বলেছিলাম, লিম্ফোসাইট, এই যে লিম্ফোসাইট হচ্ছে সবথেকে ছোট। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি আরেকবার জুম করছি, একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি যত প্রকার দানাদার, ভালো করে বোঝো, আমি যত প্রকার দানাদার শ্বেত রক্তকণিকার কথা বললাম, মানে ইউসোনোফিল, বেসোফিল আর নিউট্রোফিল, এর ভেতরে যে জিনিসটা রয়েছে দেখতে পাচ্ছি, এগুলোকে কি বলে বলো তো? এগুলোকে কি বলে? এই যে বড় বড় ভেতরে যে রয়েছে এগুলোকে কি বলে? এগুলোকে বলে নিউক্লিয়াস। এগুলোকে কি বলে? নিউক্লিয়াস। তো আমি যদি দানাদারের নিউক্লিয়াসের দিকে তাকাই, ইউসোনোফিল, বেসোফিল, নিউট্রোফিলের দিকে, দেখো নিউক্লিয়াসগুলো বিভক্ত অবস্থায় আছে, এখানে একটা, এখানে একটা, এটা দেখো আবার সি আকৃতির টাইপের রয়েছে, মানে অনেকগুলো খণ্ড 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 টাইপের রয়েছে। এখানেও দেখো তিনখানা খণ্ড রয়েছে, এখানেও দেখো তিনখানা খণ্ড রয়েছে। মনে রাখবে অনেক জায়গায় বলে, অনেক জায়গায় লেখা আছে এর তিনটে নিউক্লিয়াস, এর দুটো নিউক্লিয়াস, এর একটা নিউক্লিয়াস। অ্যাকচুয়ালি তা নয়, অ্যাকচুয়ালি নিউক্লিয়াস একটাই। ভালো করে লক্ষ্য করো না ছবিটার দিকে, নিউক্লিয়াস দেখো যুক্ত আছে, দেখো দেখো যুক্ত রয়েছে। নিউক্লিয়াস একটাই কিন্তু খণ্ড অনেকগুলো। যেমন আমি যদি বলি নিউট্রোফিলের কথা, নিউট্রোফিলের কটা দেখতে পাচ্ছ খণ্ড বলো? দেখো দুইয়ের বেশি, অনেক সময় তিনটেও থাকে, অনেক সময় চারটেও থাকে, ঠিক আছে, অনেক সময় পাঁচটাও থাকে, দুটো থেকে পাঁচটা খণ্ড বিশিষ্ট হয় নিউট্রোফিল। যদি বলে আমি ইউসোনোফিলের কথা, ইউসোনোফিলের কটা দেখতে পাচ্ছ বলো? আরে চোখে কটা দেখতে পাচ্ছ না? দুটো। দেখো হেডফোন টাইপের দেখতে না, ভালো করে ছবিটা দেখো, হেডফোন টাইপের দেখতে কিনা বলো? এখানে একটা আছে, এখানে একটা আছে, হেডফোন টাইপের দেখতে। ঠিক আছে স্যার। বেসোফিলের যদি কথা বলি, বেসোফিল দেখো অনিয়মিত আকৃতি, সি টাইপের, এইখানটা একটু মোটা, এইখানটা একটু দেখো ছোট। অ্যাকচুয়ালি নিউক্লিয়াসই, কিন্তু নিউক্লিয়াসটা কী হয়, খণ্ড হয়ে যায় বা বিভিন্ন রকম আকার ধারণ করে নিউক্লিয়াসের। ঠিক আছে, কিন্তু আমি যদি এই সাইডে দেখি মানে অদানাদার, যেটা অদানাদার বলতে মনোসাইট আর লিম্ফোসাইটের কথা বলি, এদের নিউক্লিয়াস দেখো একটা করে আছে। এদের নিউক্লিয়াসের মধ্যে কোনো ভাগ দেখতে পাচ্ছ না? স্যার কোনো ভাগ নেই। যেমন লিম্ফোসাইটের ক্ষেত্রে বড় গোলাকার দেখতে পাবো, আর মনোসাইটের ক্ষেত্রে যেটা হয় সেটা কিডনির মতন হয়, কিছুটা দেখো কিডনিটা শেপ হয় না এরকম টাইপের, এই দেখো কিছুটা এরকম টাইপের শেপটা। ঠিক আছে, কিন্তু কোনো খণ্ড থাকে না। তো ভেতর থেকে যত ডেপথেই কোশ্চেন দিক না কেন, যেভাবেই ঘুরিয়ে দেখ না কেন, তোমরা এই যদি কনসেপ্টগুলো জানতে পারো তাহলে তোমাদের কোশ্চেনে কোথাও কোনো সমস্যা হবে না। তুমি ভাবো না যদি কোশ্চেন মানে এখান থেকে ঘুরিয়ে দেয়, যদি কেউ ডেপথে ছবি দেখে ডিটেলসে না পড়ে, আমি 100% তার কোশ্চেন গুলিয়ে যাবে, এরপর তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে স্যার মনোসাইট এর কাজ কী হবে? মনোসাইটের কাজ কী, ইউসোনোফিলের কাজ কী, বেসোফিলের কাজ কী, এর কাজ কী? প্রথম কথা, এদের কাজ তোমাদের আসে না, ডাইরেক্ট ডাব্লিউবিসির কাজ আসে। দেখো আমি বারবার বলেছি আমি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পড়াবো, ওই আগডুম বাগডুম কিছু পড়িয়ে দিলাম। আর আমি যা পড়াচ্ছি না, এটা শুধু গ্রুপ ডি নয়, তোমরা এলপির কোশ্চেন উঠি নাও, জেইর কোশ্চেন উঠি নাও, গ্রুপ ডির কোশ্চেন উঠি নাও, টেকনিশিয়ানের কোশ্চেন উঠি নাও, এর বাইরে যাবে না। তো এগুলোর কাজ আসে না, ডাইরেক্ট ডাব্লিউবিসির কাজ দেয়। ডাব্লিউবিসির কাজ হচ্ছে আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমটাকে রক্ষা করা, বাইরের কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকলে সেই জিনিসটাকে মানে ধ্বংস করে দেওয়া।
এবার আমি তোমাদের একটা ছক দেখাচ্ছি, ওই ছকের মধ্যে প্রধান কাজ লেখা আছে, ওগুলো মনে রাখলেও চলবে, না রাখলেও চলবে। চলো নেক্সট স্লাইড দেখো। দেখো এই পয়েন্টগুলো তোমাদের আমি বলে দিচ্ছি, সবথেকে বেশি থাকে, সবচেয়ে বড় শ্বেতকণিকা, সবথেকে ছোটো শ্বেতকণিকা, সবথেকে কম থাকে, সব তোমাদের কিন্তু এখানে লেখা আছে, আমি দিয়ে দেবো। টেলিগ্রামে যুক্ত থাকো, বারবার বলছি, পিডিএফ করে 10বার মেসেজ 100বার মেসেজ করলেও কিছু লাভ নেই। টেলিগ্রামে যুক্ত থাকো, আমি টেলিগ্রামে সমস্ত পিডিএফ দিয়ে দিই, তোমরা ডাইরেক্ট ওখান থেকে প্রিন্ট আউট করো, মোবাইল থেকে পড়ো, যেভাবে ইচ্ছা পড়ো। টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? বা এক্সাম গ্র্যাভিটি বলে সার্চ করবে, টেলিগ্রামে গিয়ে পেয়ে যাবে। চলো দেখো, দেখো এই ছকটা দেখো, একটা ছকের মধ্যে পুরোটা করে দিয়েছি। আমি ওই থিওরিটিক্যাল টাইপের বিশ্বাসী নই, তাই ওইভাবে আমি করিও না। দানাদার, অদানাদার, এর মধ্যে 3টে ভাগ রয়েছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। অদানাদারের লিম্ফোসাইট, মোনোসাইট। নিউট্রোফিল আমি কি বললাম, 2 থেকে 5টা খণ্ডযুক্ত হয়, যেটাকে দরকার নেই, মাল্টিলোব বলে, বায়োলোব বলে, দরকার নেই, এটা 2টো খণ্ডযুক্ত হয়, এটা এস আকৃতির হয়। আর যে অদানাদারের কথা বলি, এদের কোনো খণ্ড থাকে না, ঠিক আছে? আচ্ছা, এদের প্রধান কাজ আবারও বলছি, এটা মনে রাখার প্রয়োজন নেই। যারা এনটিপিসি দিচ্ছ তারা মনে রাখতে পারো, কারণ এনটিপিসি থেকে কুচবি কোশ্চেন করতে থাকে। যারা আরপিএফ দিচ্ছ তারা মনে রাখতে পারো, আদারওয়াইজ গ্রুপ ডি স্টুডেন্ট, এদের মনে রাখার প্রয়োজন নেই। কী লেখা আছে সিম্পল দেখো, জীবাণু ভক্ষণ ও ধ্বংস করে, কে করে না নিউট্রোফিল। ইউসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ এবং পরজীবী কৃমি ধ্বংস করে। এবং বেসোফিলের কাজ কি হচ্ছে, হেপারিন নিঃসরণ করে এবং রক্তকে জমাট বাঁধতে দেয়। লিম্ফোসাইটের কাজ কি, অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর মনোসাইট কি করে, মৃত কোষ বা বড় জীবাণু ভক্ষণ করে রক্ত পরিষ্কার রাখে। ঠিক আছে, ক্লিয়ার? জাস্ট এই কাজগুলো মনে রাখবে। আমি যতদূর পর্যন্ত তোমাদের এইগুলো বোঝালাম, এই দানাদার অদানাদারের যত ভাগ বোঝালাম, বড় ছোটো মেজো খাটো সব যে বোঝালাম, কোনটা বেশি থাকে কোনটা কম থাকে, যদি বুঝে থাকো, আমি নেক্সট স্লাইডে একটা কোশ্চেন থাকে, একটা কোশ্চেন আছে, ওই কোশ্চেনটার অনেস্টলি তোমরা ভিডিও পজ করে ভেবেচিন্তে অ্যান্সার দেবে। চলো কোশ্চেনটা দেখাচ্ছি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার মধ্যে আমাকে কোশ্চেনে শুধু আনসার দাও, সব থেকে বড় কে? এটা এ অপশন, এটা বি অপশন, এটা সি অপশন, এটা ডি অপশন, এটা ই অপশন। সব থেকে বড় কে? অনেস্টলি অ্যান্সার দাও। একটা বলবে, আর একটা হচ্ছে সব থেকে ছোটো কে? সব থেকে ছোটো কে? চলো অ্যান্সার দাও। সব থেকে বড় কণিকা কোনটি, সব থেকে ছোটো কণিকা কোনটি? বলো। দেখো, আমি তোমাদের, যদি আশা করি তোমরা আনসার দিয়ে দিচ্ছ, আমি তোমাদের এবার বোঝাচ্ছি। আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে যারা দানাদার আছে না, দানাদারের মধ্যে কারা কারা আছে না, তাদের নিউক্লিয়াসের মধ্যে বিভাগ দেখতে পাবে। দেখো এইটা নিউক্লিয়াসের মধ্যে কোনো বিভাগ রয়েছে? এটা নিউক্লিয়াসের মধ্যে কোনো বিভাগ রয়েছে না স্যার? এটা রয়েছে, তার মানে এটা দানাদার, এটা দানাদার, এটা দানাদার। আমি তোমাদের বলেছিলাম যে কোনো দানাদার, কোনো গ্র্যানুলোসাইট শ্বেতকণিকা কখনো বড় বা ছোট হয় না, বলেছিলাম, কখনোই হয় না। এই দুটো হচ্ছে কি অদানাদার, এদের নিউক্লিয়াসের মধ্যে কোনো ভাগ নেই, গ্র্যানুলোসাইটের মধ্যে পড়ছে, ঠিক আছে? তো সব থেকে বড় কাকে দেখে মনে হচ্ছে স্যার এইটা সব থেকে বড়, তার মানে অপশন বি সব থেকে বড়, আর অপশন এ সব থেকে ছোট। আরে বোঝা গেল? এগুলো তো দানাদারের মধ্যে পড়ছে, দানাদারের মধ্যে তো আমার কিছু বলিনি তোমাদের। আমি তোমাদের সব থেকে ছোটো বড় কার কথা বলেছিলাম? সব থেকে বড় বলেছিলাম মনোসাইট, আর সব থেকে ছোটো বলেছিলাম লিম্ফোসাইট। তো সব থেকে বড় এটা, আর সব থেকে ছোটো এটা, এটার নাম কি লিম্ফোসাইট, আর এটার নাম কি মনোসাইট। সিম্পল। ভুল বললাম, সরি, যাকে এগুলো উড়ে গেল, যাই হোক। তো এটাকে কি বললাম, সব থেকে ছোটো মানে হচ্ছে লিম্ফোসাইট, আর সব থেকে বড় হচ্ছে কি আমাদের মনোসাইট, ঠিক আছে? তো ছবি দেখে তোমাদের বুঝতে পারবে আশা করি। ওকে, চলো নেক্সট দেখো। ডাব্লিউবিসি আমাদের টোটাল কমপ্লিট। ডাব্লিউবিসি থেকে যা যা প্রশ্ন আসে, মানে যেভাবে যা কিছু আছে আমরা টোটাল পড়ে ফেলেছি। এরপর যে পার্টটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে অণুচক্রিকা, যেটাকে আমরা বলি প্লেটলেট। প্রথম কথা আমি তোমাদের প্রশ্ন করব, যেহেতু আমি তোমাদের আগে বলেছিলাম যে প্লেটলেটের বিজ্ঞানের ভাষায় এর নাম কি বলেছিলাম, আরেকটা নাম কি বলেছিলাম বলো? কি নাম বলেছিলাম? থ্রম্বোসাইট। যারা বলতে পেরেছো ভেরি গুড। কি নাম বলেছিলাম? থ্রম্বোসাইট। দেখো প্লেটলেটের অ্যাকচুয়াল কাজ কি না, আমাদের শরীরে যদি কোথাও কেটে যায়, ছড়ে যায়, বা যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে এরকম কোনো জায়গা হয়, সেই রক্তক্ষরণটাকে বন্ধ করতে এই অণুচক্রিকা বা প্লেটলেট সাহায্য করে। স্যার কীরকমভাবে সাহায্য করে বুঝতে পারলাম না। চলো তোমাদের একটা আমি দেখি, ওটা যদি ভিডিওটা চলে, দেখো এটাকে ভালো করে লক্ষ্য করো, একটু জুম করে দিচ্ছি আমি, এটাকে ভালো করে লক্ষ্য করো।
কি হচ্ছে জায়গাটা ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো দেখো এই জায়গাটাতে কেটে গেছে, আরে এই জায়গাটা কেটে গেছে, কেটে কেটে রক্ত বেরোচ্ছে। তো দেখো প্লেটলেটগুলো একটা 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 করে যাচ্ছে, দেখো প্লেটলেট যাচ্ছে, প্লেটলেট যাচ্ছে, যাচ্ছে 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 যাচ্ছে, এখানে প্লেটলেট আসছে, প্লেটলেট আসছে, দিয়ে কি করছে, এই জায়গাটাকে বন্ধ করছে, এই জায়গাটাকে বন্ধ করছে। দেখো ভালো করে ভিডিওটা দেখো, এই জায়গাটা কাটা, এটা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তো রক্তক্ষরণ যখনই হচ্ছে তখনই কী হচ্ছে, দেখো প্লেটলেটগুলো একটা একটা করে যাচ্ছে, এক একটা করে যাচ্ছে, এই প্লেটটা যাচ্ছে, এই প্লেটলেটটা আসছে এখানে, এই প্লেটলেট আরও দেখো প্লেটলেট আসবে, দিয়ে এই জায়গাটা কী করছে, বন্ধ করে দিচ্ছে, এই জায়গাটাকে বন্ধ করে দিচ্ছে। একদম ছবির মাধ্যমে, একদম ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাতে পারলাম। ওকে, নেক্সট দেখো। দেখো এখান থেকে যা যা প্রশ্ন আসে, প্রথম কথা হচ্ছে যে অণুচক্রিকাকে বিজ্ঞানসম্মত ভাষায় কী বলা হয় বললাম, থ্রম্বোসাইট বলা হয় বললাম। এর কাজ বললাম রক্তক্ষরণে আমাদের সাহায্য করে, রক্ত যদি কোথাও কেটে যায়, পড়ে যায়, যেখান থেকে রক্ত বেরোচ্ছে সেই ক্ষরণটাকে বন্ধ করতে সাহায্য করে। যদি বলা হয় যে অণুচক্রিকার উৎপত্তির ব্যাপারে বলতে, যেভাবে ঠিক আরবিসি, ডাব্লিউবিসি এগুলো আমাদের অস্থিমজ্জা থেকে তৈরি হয়েছে, ঠিক সেরকমই রেড বোন ম্যারো, লাল অস্থিমজ্জা, যেটাকে বলা হয় মেগা ক্যারিওসাইট কোষ, যদিও আসবে না পরীক্ষায়, জাস্ট লাল অস্থিমজ্জা মনে রাখবে, ওখান থেকে এদের উৎপত্তি হয়। যদি বলে এদের আয়ুকাল কত, এদের আয়ুকাল কতদিন ধরে এরা স্টে করতে পারে না, 5 to 9 ডেজের মধ্যে এরা শেষ হয়ে যায়, 5 to 9 ডেজ এরা বেঁচে থাকতে পারে। আর কি প্রশ্ন আসতে পারে, স্যার আরবিসির মধ্যে নিউক্লিয়াস ছিল কি, না ছিল না। ডাব্লিউবিসির মধ্যে নিউক্লিয়াস ছিল, হ্যাঁ স্যার নিউক্লিয়াস ছিল। তো এই অণুচক্রিকার মধ্যে কি নিউক্লিয়াস থাকবে, মনে রাখবে এর মধ্যে নিউক্লিয়াস থাকে না। কি হয়, নিউক্লিয়াস থাকে না এদের মধ্যে। এদেরও আকৃতি কিছুটা ডাব্লিউবিসির মতো, মানে অনিয়তাকার, মানে এর কোনো আকৃতি সেভাবে কোনো শেপ নেই। অ্যাকচুয়ালি দেখো, আর যদি একটু ডিটেলসে বলতে হয়, পরীক্ষায় আসবে না, জাস্ট জেনে রাখো, যদি যখন এই প্লেটলেট, অ্যাকচুয়ালি প্লেটলেট না নিষ্ক্রিয় অবস্থায় থাকে, মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, কোনো অ্যাক্টিভ থাকে না। আমরা কিছুক্ষণ পর দেখব যে আমাদের রক্ত যে জমাট বাঁধে, সেই বাঁধার যে প্রসেসটা না, তোমরা ভাবলে অবাক হয়ে যাবে, দেখলে যখন বুঝতে পারবে তখন অবাক হয়ে যাবে যে এই প্রসেসে রক্ত বাঁধে, রক্ত জমাট হয়, ভাবতে পারবে না। তো আমাদের প্রথমত অণুচক্রিকা না অ্যাক্টিভ থাকে না, ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। যখন এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে না, এর যে শেপটা থাকে ডিস্ক লাইক থাকে, ডিস্ক দেখেছো, ডিস্কের শেপে থাকে, বা বলতে পারো বাই কনভেক্স টাইপের থাকে। বাই কনভেক্স বলতে দ্বিঅবতল টাইপ, মানে এরকম টাইপের থাকে, এরকম টাইপের থাকে যখন ইনঅ্যাক্টিভ থাকে। কিন্তু যখনই এটা অ্যাক্টিভ হয়ে যায়, তখনই এটা ইররেগুলার শেপ হয়ে যায়, ইররেগুলার, এর কোনো রেগুলার শেপ থাকে না। কারণ এই যদি একদম ধরো এই জায়গাটা কেটে গেছে, এখান থেকে ধরো রক্ত বেরোচ্ছে, যদি ও কোনো ফিক্স শেপ থাকে, ধরো এখানে যে জায়গাটা কেটেছে, এই জায়গাটা ধরো একটুখানি এবড়ো খেবড়ো টাইপের আছে, মানে একে তো অ্যাকচুয়ালি এখানটা ফিল করতে হবে না। যদি কোনো ফিক্স শেপ থাকে, যদি আরে ভেবে দেখো না, ধরো কোনো একটা জায়গা জাস্ট এরকমভাবে আছে, এরকমভাবে কেটেছে, ধরো এই জায়গাটাকে ফিল করতে হবে, আরে বোঝার চেষ্টা করো, এই জায়গাটাকে ফিল করতে হবে। এবার ধরো আমি কোনো ফিক্স শেপে নিয়ে এলাম, ধরো সমস্ত শেপ আছে এরকম টাইপের, ধরো এই শেপটা এখানে ক্ষেত্রে কাজে লেগে গেল, আরে এখানে কি করে কাজে লাগবে, এখানে তো কাজে লাগবে না, ফাঁক থেকে যাবে। কিন্তু আমি যদি ইররেগুলার শেপ কিছু নিয়ে আসি, ইররেগুলার শেপ মানে যার কোনো শেপই নেই, সে কি করবে, এসে পরে এই জায়গাটাকে ভরপাই করতে শুরু করবে, এই জায়গাটাকে ফিল আপ করতে শুরু করবে। তার জন্য যখন এটা অ্যাক্টিভ হয়ে যায়, এ তখন ইররেগুলার শেপ হয়ে যায়, ঠিক আছে, বা বলতে পারো কিছুটা তারার মতন শেপ হয়ে যায়, মানে স্টারের মতন শেপ হয়ে যায়, ঠিক আছে। পরীক্ষায় আসবে না, জাস্ট জেনে রাখো, ঠিক আছে। আর কি বললাম, যে এটা অ্যাক্টিভ তখনই হয় যখন কোনো জায়গা কেটে যায়। এবারে প্রশ্ন হচ্ছে, আচ্ছা যেগুলো বললাম সেগুলো তোমাদের আগে দেখিয়ে দিই লিখিত আকারে। এই যে অণুচক্রিকার সম্বন্ধে, রক্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান অণুচক্রিকা বা প্লেটলেট, একে বিজ্ঞানের ভাষায় কী বলা হয়, থ্রম্বোসাইট। এটি আমাদের শরীরের রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। নিচের অণুচক্রিকা সম্পর্কে বিস্তারিত তথ্য, উৎপত্তি কোথায়, লাল অস্থিমজ্জা, মেগা ক্যারিওসাইট কোষ, আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 9 দিন, ঠিক আছে। নেক্সট, এদের আকৃতি কী বললাম, এরা সাধারণত গোলাকার, ডিম্বাকার, অনিয়মিত আকৃতির হয়, এদের কোনো নিউক্লিয়াস থাকে না। প্রধান কাজ কি, রক্ত জমাট বাঁধা, শরীরের কোনো অংশ কেটে গেলে অণুচক্রিকা সেখানে দ্রুত একত্রিত হয়, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তো এর ফলে রক্তক্ষরণ বন্ধ হয়, ঠিক আছে। নেক্সট আমরা কি পড়বো, যে আমরা অনেকক্ষণ ধরে শুনছি স্যার রক্ত জমাট বাঁধে, তো জমাট বাঁধে কীভাবে, কী ধাপের মাধ্যমে রক্ত আমাদের কোনো জায়গায় কেটে গেলে রক্তক্ষরণ যে বন্ধ হয়, রক্ত জমাট বাঁধে, তার প্রসেস কী আছে। দেখো আমি তোমাদের প্রসেস সম্পর্কে ডিটেলসে আলোচনা করছি, কিন্তু একটা কথা বলে রাখি,
এটা গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট নয়। আমি তোমাদের বলেছিলাম না প্রথমেই যে আমি তোমাদের বলতে থাকবো যে কোথায় কোথায় কী জিনিসটা ইম্পর্টেন্ট আছে। এএলপি যারা এক্সাম দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট নয়, যারা গ্রুপ ডি দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট নয়, যারা টেকনিশিয়ান দেবে সেখানে আসবে না, যারা যেই দেবে তারা আসবে না, যারা এনটিপিসি আছে না, যারা আরপিএফ আছে না, যদি এই ক্লাস ফলো করো তারা দেখতে পাবে যে এই জিনিসটা কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু আসে। ব্লাড ক্লটিং কোথাও নেই এছাড়া, ঠিক আছে, ব্লাড ক্লটিং চ্যাপ্টার এটা কোথাও নেই, কিন্তু জেনে রাখো। আমার মনে হয় যে জেনে রাখাটা বেটার, কারণ যদি কোথাও কোনো রকম বাই চান্স কিছু কোশ্চেন আসবে না, যদি আসে তাহলে তোমরা করতে পারবে, ঠিক আছে। এছাড়া জেনে রাখাটা ইম্পর্টেন্ট। দেখো, মনে রাখবে যে আমাদের এই যে রক্তটা জমাট বাঁধে, এটা এটা ভাববে না যে শুধুমাত্র প্লেটলেট আসে কোনো কাটা জায়গার মধ্যে সেট হয়ে যায়, এইখানে রক্তটা বন্ধ হয়ে যায় না। আমি তোমাদের আগেই বলেছিলাম যে এখানে অনেক কিছু সাহায্য করে। যেমন রক্ত জমাট বাঁধতে বলেছিলাম ভিটামিন কে সাহায্য করে, যখন আগে পড়েছিলাম ক্লাসে সেক্ষেত্রে বলছি ভিটামিন কে সাহায্য করে। তোমাদের বলেছিলাম যে ক্যালসিয়াম সাহায্য করে। তোমাদের বলেছিলাম যে এক ধরনের প্রোটিন থাকে, সেই প্রোটিন সাহায্য করে। এই সমস্ত কিছু কিন্তু সাহায্য করে, ঠিক আছে। তো স্যার কী কী প্রসেসে হয় মনে রাখো। প্রথম যে প্রসেসটা সেটা হচ্ছে শরীরের কোনো রক্তনালী যখনই ক্ষতিগ্রস্ত হয়, রক্তপাত হয়, তখনই আমি তোমাদের কোলাজেন সম্পর্কে পড়িয়েছিলাম, আগের ক্লাসে পড়েছি, তার আগের ক্লাসেও পড়েছি। এই যে কোলাজেন আছে না, এই কোলাজেন না উন্মুক্ত হয়ে যায়। হওয়ার পর কি করে না, ধরো এই জায়গাটা দিয়ে আমাদের আঘাত ঘটেছে, এই জায়গাটা আঘাত ঘটেছে, এই জায়গাটায় আমাদের এখান থেকে রক্তপাত হচ্ছে। এখানে কোলাজেনটা যখনই উন্মুক্ত হলো, আশেপাশের যে অণুচক্রিকাগুলো আছে না, এই সাইডে যে অণুচক্রিকাগুলো থাকে, এই অণুচক্রিকাগুলো অ্যাক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? অণুচক্রিকাগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, এরা অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাক্টিভ হয়ে কি করে, তারা কাজ শুরু করে দেয়। প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ করে। কি করে? থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ করে। আরে কারা করে না, এখানে এই যে ড্যামেজ হওয়ার ফলে, এই জায়গাটা যে ড্যামেজ হয়েছে, ড্যামেজ হওয়ার ফলে এখানে যে সমস্ত টিস্যুগুলো ড্যামেজ হলো, যে সমস্ত কোষগুলো ড্যামেজ হলো, তারা কি করে, আর এই যে সমস্ত এই অণুচক্রিকাগুলো অ্যাক্টিভ হয়ে গেল, তারা কি করে, থ্রম্বোপ্লাস্টিন নামে এক ধরনের প্রোটিন নিঃসরণ করে, এক ধরনের প্রোটিন বা এনজাইম নিঃসরণ করে। এরা কি করে না, রক্তের জমাট বাঁধার যে প্রাথমিক কাজটা, সেই প্রাথমিক কাজটা থ্রম্বোপ্লাস্টিন শুরু করে দেয়। বোঝা গেল কিনা? তা থ্রম্বোপ্লাস্টিন কারা নিঃসরণ করছে? এখানে যে সমস্ত টিস্যুগুলো আমাদের ড্যামেজ হয়ে গেল বা যে সমস্ত অণুচক্রিকাগুলো আমাদের অ্যাক্টিভ হলো, তারা প্রথম কাজ হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ করবে। আচ্ছা, নেক্সট কাজ কি করে? নেক্সট কাজ করে, আমি যে তোমাদের বললাম রক্তে ভিটামিন কে এবং ক্যালসিয়াম আয়ন, এরা কি করে না, এই যে থ্রম্বোপ্লাস্টিন আছে না, রক্তের নিষ্ক্রিয় প্রথম বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে দেয়। আবার বলছি, ভালো করে শুনবে। আমাদের প্রথমে কি হলো না, থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ হলো। এই থ্রম্বোপ্লাস্টিন কি করলো না, আমাদের ব্লাডের মধ্যে কি থাকে না, প্রথম বিন থাকে। প্রথম বিন নামে এক ধরনের প্রোটিন থাকে। এই যে প্রথম বিন থাকে না, এই প্রথম বিন কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, ঠিক আছে। তো থ্রম্বোপ্লাস্টিন প্রথম বিনের কাছে আসে, ভিটামিন কে আসে এবং ক্যালসিয়াম আসে। এরা তিনজনে মিলে এই প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করে, এর অ্যাক্টিভ ফর্ম। প্রথম বিন ইনঅ্যাক্টিভ, থ্রম্বিন হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফর্ম, থ্রম্বিনে পরিণত করে। এবার এই থ্রম্বিন কি করে, আমাদের রক্তের মধ্যে এক ধরনের প্রোটিন থাকে, রক্তের মধ্যে দ্রবণীয় অবস্থায় থাকে। সেই প্রোটিনের নাম কি? ফাইব্রিনোজেন। কি নাম? ফাইব্রিনোজেন। এই থ্রম্বিন কি করে, এই ফাইব্রিনোজেনে গিয়ে পরে কি করে না, কাজ করে। ফাইব্রিনোজেনকে কিসে পরিণত করে? ফাইব্রিনে পরিণত করে। আর এই ফাইব্রিন কীরকম দেখতে জানো? কিছুটা জালের মতন দেখতে, কিছুটা জাল টাইপের দেখতে, তন্তুর মতন দেখতে। তখন এই ফাইব্রিনগুলো জালের মধ্যে এই জায়গাটা যে কেটে গেছে, ভালো করে বোঝো, এই জায়গাটা যে কেটে গেছে না, এই কাটা স্থানে না জালের মতন ছড়িয়ে যায়, জালের মতন ছড়িয়ে যায়। আর এই জালের মধ্যে কি হয় না, এই যে রক্তকণিকাগুলো আছে না, এই তোমার রক্তকণিকা বলতে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা, এগুলো আটকে যায়। এবং কি হয়, এর ফলে একটা শক্ত আস্তরণ তৈরি হয়, তার ফলে ক্ষতস্থানটা বন্ধ হয়ে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়। বলো, বোঝা গেল? বোঝা গেছে? আরেকবার রিপিট করব আমি অন্যভাবে, একদম একটা ছকের মাধ্যমে তোমাদের আরেকবার রিপিট করে দেখাচ্ছি। এইটুকু এখানে যা বুঝলে, এবার একটা ছক দেখো, ওই ছকটার মধ্যে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই ছকটা, প্রথমে কি বললাম আমি তোমাদের
না যে জায়গাটা কেটে যাচ্ছে সেই স্থানের যে ক্ষতিগ্রস্ত টিস্যু এবং অনুচক্রিকাগুলো আছে তারা কি করে থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ করে। কি নিঃসরণ করলো? থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ করলো। এই থ্রম্বোপ্লাস্টিন কি করলো? এই থ্রম্বোপ্লাস্টিন কি করলো না আমাদের ব্লাডের মধ্যে যে প্রথম বিন আছে সেই প্রথম বিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করলো। মানে রক্তের মধ্যে আমি কি বললাম, এই যে থ্রম্বোপ্লাস্টিন, রক্তের মধ্যে আমাদের যে ভিটামিন কে থাকে, আমাদের যে ক্যালসিয়াম আয়ন থাকে, এই সবাই মিলে থ্রম্বোপ্লাস্টিন, ভিটামিন কে, ক্যালসিয়াম এরা সবাই মিলে কি করে না এই যে প্রথম বিন থাকে প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করে। স্যার থ্রম্বিনে পরিণত হওয়ার পর কি হয় না থ্রম্বিনে পরিণত হওয়ার পর থ্রম্বিনের কাজ আছে। কি কাজ আছে না এই যে রক্তের মধ্যে আমাদের এক ধরনের দ্রবণীয় প্রোটিন থাকে, ফাইব্রিনোজেন তার নাম। এই থ্রম্বিনটা কি করে সেই ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করে। স্যার ফাইব্রিনটা কীরকম না জালকের মতন, মানে ধরো এই জায়গাটা কেটে গেছে তো এখানে তোমাদের জালকের মতন সৃষ্টি করবে, এরকম জালের মতন সৃষ্টি করবে। এই জালের মধ্যে কি হয় না রক্তকণিকাগুলো আটকে যায়, রক্তকণিকা লোহিত রক্তকণিকা আটকে যায়, শ্বেত রক্তকণিকা আটকে যায়, প্লেটলেট অনুচক্রিকাগুলো আটকে যায়। এগুলো আটকে যাওয়ার ফলে এই জায়গাটা একটা শক্ত শক্ত একটা আস্তরণ তৈরি হয়, তার ফলে আর ব্লাড বাইরে বেরিয়ে আসতে পারে না। সেই জায়গাটা কি হয় রক্তটা জমাট বেঁধে যায়। আরে বলো বোঝা গেল? বলো, একদম ছকের মাধ্যমে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। যদি এরপরও বুঝতে না পারো তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি, একবার লেখাটা দেখে নাও। যারা ভাবছিল স্যার আমাদের নোট আকারে চাই, নোট আকারে চাই, নোট আকারে চাই, তাদের নোট আকারে আমি দিয়ে দিয়েছি এখানে। দেখো দেখো আঘাত ও সংকেত আমি আর বলছি না, সেম জিনিস পড়ে নেবে। 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন নিঃসরণ। ক্ষতিগ্রস্ত টিস্যু সক্রিয় অনুচক্রিকাগুলোকে মিলে থ্রম্বোপ্লাস্টিন নামক এক ধরনের এনজাইম বা প্রোটিন নিঃসরণ করে। এরা রক্ত জমার কাজকে স্টার্টার হিসেবে কাজ করে। তারপরে প্রথম বিন থেকে থ্রম্বিনে পরিণত হয়। ভিটামিন কে, ক্যালসিয়াম আয়ন আর এই থ্রম্বোপ্লাস্টিন মিলে কি করে প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করে। তার ফলে কাজ হচ্ছে এই যে থ্রম্বিন কি করে না রক্তের মধ্যে যে ফাইব্রিনোজেন প্রোটিন আছে সেটাকে ফাইব্রিনে পরিণত করে। ফাইব্রিন কীরকম না অনেকটা জালের মতন দেখতে হয়, আর এই ফাইব্রিন জালের মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা আটকে যায়, শক্ত আস্তরণ তৈরি হয়, যার ফলে রক্ত বের হওয়া বন্ধ হয়, রক্ত জমাট বাঁধে বা ব্লাড ক্লটিং এটাকেই বলে। আশা করি এরপর আর কোনো প্রশ্ন থাকতে পারে না। চলো নেক্সট টপিক। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ। আবারও বলে রাখি এনসিইআরটি বইয়ে ব্লাড গ্রুপের ব্যাপারে কোথাও কোনো কিছু দেওয়া নেই। যারা গ্রুপ ডি দিচ্ছ, এলপি দিচ্ছ, জেই দিচ্ছ, টেকনিশিয়ান দিচ্ছ, তাদের ব্লাড গ্রুপ সম্পর্কে পড়ার দরকার নেই। কিন্তু আমি মনে করি যে জেনে রাখাটা দরকার আছে, একটু তো নলেজ দরকার, সবসময় পরীক্ষার জন্য পড়লে হবে না। কিন্তু যারা এনটিপিসি দেবে বা আরপিএফ দেবে তাদের জন্য তো ইম্পর্টেন্ট, তাই এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আর যদি তোমাদেরও গ্রুপ ডি কোশ্চেন যারা পরীক্ষা দেবে চলে আসে তো অসুবিধা কী আছে, ভালো করে পড়ে নাও, কিন্তু ইম্পর্টেন্ট নয়, তোমাদের জন্য এনসিইআরটিতে নেই চ্যাপ্টারটা। কিন্তু আমি যা বোঝাবো এরপর জীবনে কোনো দিন ব্লাড গ্রুপ নিয়ে কোথাও কোনো একটা সিঙ্গেল কোশ্চেন আটকাবে না বা কোথাও কোনো কনসেপ্টে কোনো ঝামেলায় থাকবে না তোমাদের। আর একবার বুঝে নাও ব্যাপারটা, ঠিক আছে? এই যে অনেকের ব্লাড গ্রুপ আছে স্যার আমার এ পজিটিভ, স্যার আমার বি নেগেটিভ, স্যার আমার এই ও, স্যার আমার এ বি। তো এইরকম আলাদা আলাদা রক্তের গ্রুপ কেন হয়, কেন পজিটিভ নেগেটিভ হয়, বাবার যদি এ গ্রুপ হয়, মায়ের যদি ও গ্রুপ হয়, সন্তানের একটি গ্রুপ হবে, এই ধরনের মানে মাথায় যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকে পেয়ে যাবে। প্রথম কথা জেনে রাখবে যে 1901 সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার এবং শুধু ওটা আলাদা, বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার প্রথম মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করে। এটা মাথায় রাখবে। কত সালে করে না 1901 সালে। মনে থাকবে কে করেছিলেন? কার্ল ল্যান্ডস্টেইনার। ওকে, ইনি যে ব্লাড গ্রুপের শ্রেণীবিন্যাস করেছিলেন কিভাবে করেছিলেন না রক্তের গ্রুপ হচ্ছে এ, বি, এ বি আর ও, এই 4টে শ্রেণীতে ভাগ করেছিলেন। দেখো নেক্সট স্লাইড দেখো, একদম সহজ সরল ভাষায় বোঝার চেষ্টা করো। আমি তোমাদের কী কী গ্রুপের নাম বললাম, এ, বি, এ বি আর ও। মনে রাখবে এই যে রক্তের গ্রুপের যে বিভাগ এর কারণ একটাই, সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে আরবিসি তোমাদের পড়িয়েছি না, এর মানে কি স্যার রেড ব্লাড কর্পাসেল বা লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকার উপরে একটা বিশেষ প্রকারের অ্যান্টিজেন থাকে, একটা বিশেষ প্রকারের অ্যান্টিজেন থাকে। সেই অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে এই যত ভাগ আছে এই রক্তের, এই ভাগগুলো কিন্তু হয়। স্যার অ্যান্টিজেন কি? মনে রাখো, জাস্ট বেশি কিছু মনে রাখতে হবে না, এইটুকু মনে রাখো যে আমাদের যে লোহিত রক্তকণিকা থাকে না, লোহিত রক্তকণিকার ওপরে এক ধরনের বিশেষ প্রোটিন থাকে, অ্যাকচুয়ালি গ্লাইকোপ্রোটিন। এটা প্রোটিন আর সুগারের একটা মিশ্রণ বলতে পারো। এই যে এটা একটা গ্লাইকোপ্রোটিন, এটাকে বলা হয় অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে আমাদের এই যে রক্তের বিভাগগুলো কিন্তু হয়। এবার একটা সিম্পল ব্যাপার কি না, রক্তের মধ্যে যদি লোহিত রক্তকণিকার ওপরে যদি এ অ্যান্টিজেন থাকে
তাহলে রক্তের গ্রুপ কি হবে স্যার এ গ্রুপ হবে। যদি লোহিত রক্তকণিকার উপরে বি অ্যান্টিজেন থাকে স্যার রক্তের গ্রুপ কি হবে না বি গ্রুপ হবে। স্যার লোহিত রক্তকণিকার উপর যদি এ বি দুটোই অ্যান্টিজেন থাকে তাহলে রক্তের গ্রুপ কি হবে এ বি হবে। আর লোহিত রক্তকণিকার উপর যদি কি থাকে কোনো অ্যান্টিজেন না থাকে সেক্ষেত্রে রক্তের গ্রুপ কি হবে ও হবে। বলো এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা? আমি কিন্তু কিছু বলিনি, জাস্ট এটুকু বলেছি যে আমাদের লোহিত রক্তকণিকার উপরে অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে রক্তের গ্রুপ ভাগ হয়। আমাদের লোহিত রক্তকণিকার উপর যদি এ অ্যান্টিজেন থাকে রক্তের গ্রুপ এ হবে, বি থাকলে বি হবে, এ বি থাকলে এ বি হবে। আর যদি কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে কি হবে না আমাদের রক্তের ব্লাড গ্রুপ হবে ও। এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার কোনো সমস্যা নেই। এবার একটা জিনিস লক্ষ্য করো, ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার উপরে আমি মেনে নিলাম যে আমাদের একটা অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনটা এরকম আকৃতির আছে। কীরকম আকৃতির আছে? এরকম আকৃতির। মনে রাখবে এই আকৃতির যদি অ্যান্টিজেন থাকে এটা হচ্ছে এ অ্যান্টিজেন। প্রথম কথা আমি মেনে নিলাম যে আমাদের ধরো এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার উপরে একটা এই ধরনের অ্যান্টিজেন আছে। কী ধরনের অ্যান্টিজেন আছে? এই ধরনের অ্যান্টিজেন। আমি মেনে নিলাম এটা হচ্ছে বি অ্যান্টিজেন। কী অ্যান্টিজেন? বি অ্যান্টিজেন। ঠিক আছে স্যার। আচ্ছা আমি এটা এই স্লাইডে হবে না, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি কারণ এখানে অনেকটা স্পেস দরকার। ঠিক আছে, নেক্সট দেখো, এখানে ভালো করে বুঝে নাও, আমি তারপরে ছকের মাধ্যমে যা বুঝিয়ে দেবো ওর বাইরে আর কিছু তোমাদের বোঝার প্রয়োজন পড়বে না, জাস্ট এখানে বোঝার চেষ্টা করবে। আমি কি বললাম যে আমাদের এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকার ওপরে একটা এই ধরনের শেপের একটা অ্যান্টিজেন আছে। আমি মানলাম যে এটা হচ্ছে এ অ্যান্টিজেন। আচ্ছা আবার আমি দেখলাম যে লোহিত রক্তকণিকা আছে এবং এর ওপরে একটা অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনের শেপটা হচ্ছে এরকম টাইপের। তো আমি মানলাম যে এটা হচ্ছে বি অ্যান্টিজেন। আবার আমি দেখলাম যে আরেক ধরনের লোহিত রক্তকণিকা আছে, এই লোহিত রক্তকণিকার উপরে এই দুই ধরনের জিনিসই উপস্থিত। স্যার দুই ধরনের জিনিস মানে এক তো এই ধরনের জিনিস উপস্থিত আছে মানে এ অ্যান্টিজেন আছে, আবার এই ধরনের জিনিসও উপস্থিত আছে, তার মানে কি অ্যান্টিজেন আছে? বি অ্যান্টিজেন আছে। ঠিক আছে স্যার। আরেক ধরনের ব্লাড আমি দেখলাম মানে লোহিত রক্তকণিকা দেখলাম যে এই লোহিত রক্তকণিকার মধ্যে কোনো রকম কোনো অ্যান্টিজেনই নেই, কোনো রকম কোনো অ্যান্টিজেনই পাচ্ছি না আমি। তো আমি কি করলাম, এখানে এ অ্যান্টিজেন পাওয়া যাচ্ছে, তো তার জন্য আমি এই রক্তের গ্রুপের নাম দিলাম এ। এই গ্রুপ বি অ্যান্টিজেন পাওয়া যাচ্ছে, আমি রক্তের নাম দিলাম বি। এখানে এ বি দুটোই পাওয়া যাচ্ছে তাই আমি রক্তের নাম ব্লাড গ্রুপের নাম দিলাম এ বি। আর এখানে কিছুই পাওয়া যাচ্ছে না সেই জন্য আমি নাম দিলাম ও। স্যার এটা তো আমি আগের স্লাইডেই বললেন, এখানে নতুন কি? দেখো এবার ব্যাপার হচ্ছে এটা তো অ্যান্টিজেনের কথা গেল, ঠিক আছে, এটা গেল কি অ্যান্টিজেন। এবার আমি তোমাদের অ্যান্টিবডির কথা বলছি, ঠিক আছে, অ্যান্টিবডির কথা বলছি। স্যার অ্যান্টিবডির ব্যাপারে কি বলছেন? দেখো আমি যদি অ্যান্টিবডি হচ্ছে এরকম একটা জিনিস যেটা কিনা অ্যান্টিজেনকে ধ্বংস করে, অ্যান্টিজেনকে কি করে ধ্বংস করে দেবে। এবার যাদের ধরো ব্লাড গ্রুপ আছে এ, শুনবে ভালো করে, যাদের ধরো ব্লাড গ্রুপ আছে এ, আরে ব্লাড গ্রুপ কি আছে না এ আছে, তাদের অ্যান্টিজেনের সাইজ তো এরকম টাইপের না, এরকম টাইপের অ্যান্টিজেনের সাইজ। ঠিক আছে স্যার। এবার আমার যদি সেম টাইপের অ্যান্টিবডি হয়ে যায়, আমি যদি বলি যে এই যে শেপটা আছে এই শেপটা যদি তালা হয় এর চাবি কি হবে? স্যার চাবিটা দেখতে ঠিক এরকম টাইপের হবে। আরে কীরকম টাইপের হবে? এরকম টাইপের হবে, এরকম টাইপের হবে। আরে হ্যাঁ কি না? আমি যদি এটা এর সঙ্গে সেট করাই পুরো সেট হয়ে ঢুকে যাবে তো। তার মানে কি আমার তো যে তালা আছে সেই চাবি তো খুলে যাবে। তাহলে অ্যান্টিবডি নিশ্চয়ই এরকম হওয়া যাবে না। অ্যান্টিবডি কীরকম হতে হবে? আমার ধরো দু ধরনের অ্যান্টিবডি আছে, ভালো করে বুঝবে, দু ধরনের অ্যান্টিবডি আছে। একটা আছে এরকম টাইপের অ্যান্টিবডি, আরেকটা আছে এটা এরকম টাইপের অ্যান্টিবডি, আরেকটা আছে এরকম টাইপের অ্যান্টিবডি। ঠিক আছে, দু ধরনের অ্যান্টিবডি আছে। এবার তোমরা বলো আমাকে এর যে অ্যান্টিজেনের যে সাইজটা দেখতে পাচ্ছ, যে শেপটা দেখতে পাচ্ছ, এর সঙ্গে কোনটা ফিট হবে? স্যার এটা ফিট হবে, এটা ফিট হবে। কিন্তু আমি যদি এটা এখানে যদি অ্যাটাচ করে দিই তাহলে তো বিপদ ঘটে যাবে, এ তো এর সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। এটা তো স্যার কখনোই করা যাবে না। তাহলে আমাকে কী ধরনের অ্যান্টিজেন ইউজ করতে হবে? আরে এই ধরনের অ্যান্টিজেন ইউজ করতে হবে, সরি অ্যান্টিবডি ইউজ করতে হবে। তাহলে এর যে অ্যান্টিবডিটা হলো সেই অ্যান্টিবডিটা কীরকম হলো? আরে বলো কীরকম হলো? স্যার এরকম টাইপের হলো। আর এটা কী ধরনের অ্যান্টিবডি বলেছিলাম? আরে কী ধরনের বলো, আমি কী বলেছিলাম? এ দেখো এটা হচ্ছে বি ধরনের অ্যান্টিবডি আর এটা হচ্ছে এ ধরনের অ্যান্টিবডি। ঠিক আছে, এটা এ ধরনের অ্যান্টিবডি। তাই তোমরা বলো আমাকে এখানে কী ধরনের অ্যান্টিবডি লাগছে?
না বি ধরনের অ্যান্টিবডি লাগছে, বি ধরনের অ্যান্টিবডি লাগছে। তার মানে যে রক্তের গ্রুপ অ্যান্টিজেন এ হবে সেখানে অ্যান্টিবডি কি হবে আমার বি হবে। দেখো এতদিন পর্যন্ত তোমরা মুখস্থ করে এসছো, আমি বলছি তোমরা মুখস্থ করো না, জিনিসটাকে বোঝার চেষ্টা করো, সেই জন্য এত পরিশ্রম করছি, বোঝার চেষ্টা করবে। এবার তোমরা নিজেরা বলো, এখানে বি অ্যান্টিজেন আছে, আরে বি অ্যান্টিজেন আছে মানে কি রক্তের গ্রুপ বি, রক্তের গ্রুপ আছে বি। তো এখানে আমার কি ধরনের অ্যান্টিবডি ইউজ হবে? যদি কেউ বলো স্যার এই ধরনের অ্যান্টিবডি ইউজ হবে, যদি এরকম হয় তাহলে এর সঙ্গে তো সেট হয়ে যাবে না, এর তো তালা খুলে যাবে, মানে কি সেম টু সেম হয়ে যাবে। স্যার সেম হওয়া যাবে না, আলাদা ধরনের হতে হবে। তাহলে আমার রক্তের অ্যান্টিবডি কি হবে? যাদের বি ব্লাড গ্রুপ তাদের ব্লাড গ্রুপের অ্যান্টিবডি হবে এরকম টাইপের, এরকম টাইপের অ্যান্টিবডি হবে, এ টাইপের হবে, এ টাইপের, এ টাইপের হবে। তাহলে যাদের রক্তের গ্রুপ বি বা যাদের রক্তের বি অ্যান্টিজেন আছে তাদের অ্যান্টিবডি হবে কি এ। ঠিক আছে স্যার, স্যার এর তো এ বি কেস, আমি যেরকমই দিই, আমি এরকমই দিই আর এরকমই দিই, আমার তো দু ধরনের চাবি তো খুলে যাবে, আমার দু ধরনের তালাই তো খুলে যাবে। তো আমি এক্ষেত্রে কি করব? আরে এদের কোনো অ্যান্টিবডি থাকবে না, এদের কোনো অ্যান্টিবডি থাকবে না, কারণ আমি যে ধরনেরই ইউজ করি না কেন সেই ধরনের খাপে খাপ হয়ে যাবে, পুরো খাপে খাপ হয়ে যাবে। তো আমার কোনো অ্যান্টিবডি এর থাকবে না। স্যার ওয়ের তো কোনো অ্যান্টিবডি নেই, আরে ওয়ের তো কোনো অ্যান্টিবডি নেই, তো ওকে তুমি যে ধরনের ওয়ের কি কোনো অ্যান্টিজেন নেই, কোনো অ্যান্টিজেন নেই, তাই তুমি যে ধরনের অ্যান্টিবডি ইচ্ছে ইউজ করো, তুমি এ টাইপের অ্যান্টিবডি ইউজ করো, তুমি বি টাইপের অ্যান্টিবডি ইউজ করো, তোমার ব্যাপার, কোনো ফারাক পড়ে না, কারণ ওর ওর কোনো অ্যান্টিজেন নেই। তাহলে যাদের রক্তের গ্রুপ হচ্ছে ও তাদের অ্যান্টিবডি কী হবে? এ বা বি যে কোনো ধরনের হতে পারে। স্যার এখনও পর্যন্ত কোনো সমস্যা নেই, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, আমি এই জিনিসটা একটা ছকের মাধ্যমে এইটুকু পর্যন্ত দেখাই, তারপর আমি তোমাদের দেখাবো যে কাদেরকে রক্ত দিতে পারে বা কাদের কাছ থেকে রক্ত নিতে পারে। এই জিনিসটাই আমি নেক্সট স্লাইডে একটা ছকে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যেগুলো বললাম এগুলো দেখবে এখানে লেখা আছে, এখান থেকে তোমরা নোট আকারে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, সব দিয়ে দেবো তোমাদের। দেখো এই একটা ছক দেখে নাও, এই ছকটা দেখে নিলে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না, ভালো করে বুঝে নাও। আমি বললাম যে লোহিত রক্তকণিকার ওপরে যদি এই ধরনের থাকে, এই ধরনের থাকে, তাহলে আমি প্রথমেই বলে দিলাম যে এই ধরনের যদি অ্যান্টিবডি হয়, আমি আগের স্লাইডে বললাম না, যদি এই ধরনের অ্যান্টিবডি হয় এটা হচ্ছে এ অ্যান্টিবডি, আর যদি এই ধরনের অ্যান্টিবডি হয়, এই ধরনের অ্যান্টিবডি হয় তাহলে সেটা মনে রাখবে বি অ্যান্টিবডি। এইটুকু তোমাদের বলেছিলাম। এবার অ্যান্টিজেনে ফিরে আসছি, যদি এই ধরনের থাকে তাহলে কি বললাম? এ অ্যান্টিজেন, এটা কি অ্যান্টিজেন বললাম? এ অ্যান্টিজেন, তার মানে রক্তের গ্রুপ হবে এ। যদি কারো লোহিত রক্তকণিকার ওপরে এই ধরনের অ্যান্টিজেন থাকে, এই ধরনের অ্যান্টিজেন কি বললাম? বি, তার মানে তার ব্লাড গ্রুপ হবে বি। আর যদি কোনো লোহিত রক্তকণিকার উপরে এই দুই ধরনেরই উপস্থিত থাকে, এ ধরনের এবং বি ধরনের, তাহলে তার ব্লাডের গ্রুপ কি হবে? এ বি। আর যাদের লোহিত রক্তকণিকার উপরে কোনো রকম কোনো অ্যান্টিজেন থাকবে না, তাদের কি হবে? কোনো অ্যান্টিজেন যাদের থাকবে না তাদের রক্তের গ্রুপ কি হবে? ও হবে। এটা বললাম। অ্যান্টিবডির ক্ষেত্রে কি বললাম? যে আমাদের সেম জিনিস হওয়া যাবে না, মানে আমি যদি এটার সঙ্গে এটা অ্যাটাচ করে দিই তাহলে কি হবে? সেম টু সেম হয়ে যাবে, খাপে খাপ হয়ে যাবে। তো কোনোভাবেই কিন্তু এর সঙ্গে এটা হওয়া যাবে না, এর অপোজিট হতে হবে, নাহলে তো খতম হয়ে যাবে না। তো এই ধরনের যে অ্যান্টিবডি আছে তার সঙ্গে এই ধরনের যদি আমি অ্যান্টিবডি অ্যাটাচ করে দিই তাহলে দেখো একসঙ্গে মানে তালার চাবি খুলছে না, তার মানে আমি অ্যান্টিবডি কি ইউজ করতে পারি? এখানে এই ধরনের অ্যান্টিবডি ইউজ করতে পারি, সরি এই ধরনের অ্যান্টিবডি ইউজ করতে পারি। এই অ্যান্টিবডিটা কি বললাম? বি অ্যান্টিবডি। তার মানে যাদের ব্লাড গ্রুপ এ তাদের বি অ্যান্টিবডি থাকবে, যাদের ব্লাড গ্রুপ বি তাদের কী ধরনের অ্যান্টিবডি থাকবে বলো? তাদের এই ধরনের অ্যান্টিবডি থাকবে, এই ধরনের অ্যান্টিবডি মানে এ অ্যান্টিবডি থাকবে। আর এদের তো দুই ধরনেরই আছে, এদের তো অ্যান্টিজেন দুই ধরনেরই আছে, তাই কোনো অ্যান্টিবডি এখানে ইউজ করা যাবে না। আমি যে ধরনেরই অ্যান্টিবডি ইউজ করি না কেন এদের কী হয়ে যাবে? সেটাই সেট হয়ে যাবে, ঠিক আছে। আর ওয়ের ক্ষেত্রে দেখো কোনো অ্যান্টিজেন নেই, তাই আমি এ ধরনের অ্যান্টিবডি ইউজ করি বা বি ধরনের অ্যান্টিবডি ইউজ করি, দুটোই কিন্তু এরা অ্যাকসেপ্ট করবে, এদের কোনো অসুবিধা নেই। এতদূর পর্যন্ত স্যার সমস্যা নেই। এবারে ব্যাপার হচ্ছে স্যার কাকে রক্ত দিতে পারবে? দেখো ভালো করে বোঝো, রক্ত দেওয়াটা কিসের ওপর ডিপেন্ড করে? অ্যান্টিবডির ওপর ডিপেন্ড করে। এবার আমি যদি ভাবো আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ, আমি কাকে রক্ত দিতে পারবো বলো? স্যার আমার ব্লাড গ্রুপে মানে আমি এ কে রক্ত দিতে পারবো, 100% আমি একে রক্ত দিতে পারবো। আরে মুখস্থ নয়, বুঝে বলতে হবে কেন আমি একে রক্ত দিতে পারবো, কেন পারবো? এর কারণ হচ্ছে আমি কি বললাম? রক্ত দিতে পারাটা অ্যান্টিবডির উপর ডিপেন্ড করে। তো সেম জিনিস হতে হবে। কারোর ধরো অ্যান্টিজেন আছে, এই গ্রুপের অ্যান্টিজেন কেমন আছে দেখতে বলো? এই টাইপের দেখতে আছে। আমি যদি
বি ব্লাড গ্রুপ যার আছে তার রক্ত যদি দিয়ে দিই, বি ব্লাড গ্রুপের যে রক্ত আছে সেটা যদি দিয়ে দিই কী হবে, কী হবে বলো? আমি ভুল বললাম, রক্ত দেওয়াটা ডিপেন্ড করে অ্যান্টিজেনের ওপরে। তো যদি আমার এ গ্রুপ আছে, তার অ্যান্টিজেনের সাইজ আছে এরকম, তো আমার অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিজেন তো মিলতে হবে। তো মিলতে গেলে কি করতে হবে, আমার সেম টাইপের অ্যান্টিজেন চাই, মানে এরকম টাইপের চাই। যদি এরকম টাইপের হয়, আমি যদি আর ইউজ করি আমি এরকম টাইপের যদি ইউজ করে দিই, তাহলে কি মিলবে? কখনোই মিলবে না, সেম টাইপের হতে হবে। তাই রক্ত দিতে মনে রাখবে কেই পারবে, একমাত্র এ ব্লাড গ্রুপের যে ব্যক্তি, সে এ ব্লাড গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারবে। কিছু একটা মিস্টেক হচ্ছে, এক্সট্রিমলি সরি, আমি আরেকবার রিপিট করছি, সরি। আমি বললাম যে রক্ত দিতে পারাটা কিসের ওপর ডিপেন্ড করে, ফাইনাল বলছি অ্যান্টিবডির ওপর ডিপেন্ড করে। অ্যান্টিজেন বলে দিলাম একবার ভুল করে, আগে অ্যান্টিবডি বলেছিলাম, অ্যান্টিবডির ওপর ডিপেন্ড করে, বুঝবে। এবার যদি অ্যান্টিবডির ওপর ডিপেন্ড করে, আমার যে এ ব্লাড গ্রুপ আছে, এ ব্লাড গ্রুপের অ্যান্টিবডি কীরকম আছে, আমার এ ব্লাড গ্রুপের অ্যান্টিবডি আছে এরকম। মানে মোট কথা আমি বলতে চাইছি যে ব্লাড গ্রুপের আমার রক্ত যে ব্লাড গ্রুপের, আমি সেই ব্লাড গ্রুপের রক্তকে দিতে পারবো, কারণ অ্যান্টিবডির উপর ডিপেন্ড করছে। তার মানে আমি কে দিতে পারবো, কারণ সেম টু সেম হয়ে গেলে অসুবিধা আছে। আমার আছে এরকম টাইপের, আর আমি যদি অ্যান্টিবডি এখানে প্রবেশ করিয়ে দিই এরকম টাইপের প্রবেশ করিয়ে দিই, তাহলে কি হবে, সেট হয়ে যাবে না, সেট হয়ে যাবে। মানে সেট তো করা যাবে না, আমাদের কি করতে হবে, অপোজিট দিতে হবে, অপোজিট, মানে কোনোভাবেই যেন ওর অ্যান্টিজেনের সঙ্গে ফিক্স না হয় অ্যান্টিবডিটা, ঠিক আছে? তার জন্য আমি কে দিতে পারবো। আচ্ছা, তার মানে বি যার ব্লাড গ্রুপ, সে বি ব্লাড গ্রুপের ব্যক্তিকে দিতে পারবে, যার এবি ব্লাড গ্রুপ সে এবি ব্লাড গ্রুপের রক্তকে দিতে পারবে, আর যার ও ব্লাড গ্রুপ আছে সে ও ব্লাড গ্রুপের রক্তকে দিতে পারবে। এটুকু আমরা কনফার্ম। এবার একটা জিনিস লক্ষ্য করো, এবির কি কোনো অ্যান্টিবডি আছে? স্যার এবির কোনো অ্যান্টিবডি নেই, কোনো অ্যান্টিবডি নেই, তাই এবিকে সবাই দিতে পারবে, এবিকে সবাই দিতে পারবে, আরে এবিকে সবাই দিতে পারবে, এবিকে সবাই দিতে পারবে, বোঝা গেল? আরে এবির কোনো অ্যান্টিবডি আছে না স্যার, অ্যান্টিবডি নেই, তার মানে এবি সবার কাছ থেকে নিতে পারবে, কোনো সমস্যাই নেই, এবিকে সবাই দিতে পারো, কারণ কি ওর অ্যান্টিবডি নেই, ওর চাবি তালা সিস্টেমই নেই কিছু, তো কোনো প্রবলেম নেই, অ্যান্টিবডির উপর ডিপেন্ড করে। আচ্ছা, এই যে ও, আচ্ছা ও কাকে দিতে পারবে, ও কাকে রক্ত দিতে পারবে? স্যার ও এর দু ধরনেরই অ্যান্টিবডি আছে, ও এও আছে বিও আছে, তো ও কাকে দিতে পারবে বলো? ও স্যার সবাইকে দিতে পারবে, কেও দিতে পারবে, বিকেও দিতে পারবে, এবিকেও দিতে পারবে, ওকেও দিতে পারবে, ও সবাইকে দিতে পারে, বলো বোঝা গেল? আচ্ছা, এবার গল্প হচ্ছে স্যার রক্ত কার কাছ থেকে দিতে, আচ্ছা এবি কাকে দিতে পারবে? এবি মনে রাখবে শুধুমাত্র এবিকেই দিতে পারে, এবি আর কাউকেই দিতে পারে না। কেন দিতে পারে না? এবি কাউকে দিতে পারবে না, এবি কাকে রক্ত দিতে পারে, কাউকে দিতে পারবে না, কারণ এবির কোনো অ্যান্টিবডি নেই, এবির কোনো অ্যান্টিবডি নেই, ও নিতে সবার কাছ থেকে পারবে, অসুবিধা নেই, কারণ নেওয়াটা তো অ্যান্টিবডির উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তো ও সবার কাছ থেকে নিতে পারবে, কাউকে দিতেও পারবে না, ক্লিয়ার? এবার হচ্ছে কার কাছ থেকে নিতে পারবে। আচ্ছা এ ব্লাড গ্রুপ যে, সে কার কাছ থেকে নিতে পারবে না, এর কাছ থেকে তো পারবেই পারবে, এর কাছ থেকে পারবেই পারবে, কারণ অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে, অ্যান্টিজেন সেম আছে, এর উপরে পারবেই পারবে। আর কার কার থেকে নিতে পারবে? স্যার ও এর থেকে নিতে পারবে, কেন? কারণ ও এর কোনো অ্যান্টিজেন নেই। আরে নেওয়াটা তো অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে, দেওয়াটা অ্যান্টিবডির উপর ডিপেন্ড করছে, কিন্তু নেওয়াটা তো অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করছে, তো ও এর তো অ্যান্টিজেন নেই, ও তো সবাইকে দিতে পারবে রক্ত, ও একেও দিতে পারবে, ও একেও দিতে পারবে, ও একেও দিতে পারবে, সবাইকে ও দিতে পারবে, কারণ ওর কোনো অ্যান্টিজেন নেই। স্যার বি ব্লাড গ্রুপ যা, সে কার কাছ থেকে কাকে রক্ত, মানে কার থেকে রক্ত নিতে পারবে? তো বি এর কাছ থেকে নিতে পারবে, আর এবি যে আছে, এবি তো এবির কাছ থেকে নিতে পারবে, বলো বোঝা গেল? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে একটা জিনিস দেখতে পাচ্ছি যে স্যার এবি যে আছে না, এবি ও সবার কাছ থেকে রক্ত নিতে পারে, সবার কাছ থেকে রক্ত নিতে পারে, সবাই দিতে পারে, এবি সবার কাছ থেকে নিতে পারে, এই জন্য এবিকে বলা হয় সর্বগ্রহিতা, সবার কাছ থেকে নিতে পারছে। আর ও যে আছে, ও যে আছে, ও সবাইকে দিতে পারে, ও এবিকে দিতে পারে, ও ওকে দিতে পারে, ও একে দিতে পারে, ও বিকে দিতে পারে, সবাইকে দিতে পারে, তাহলে একে বলা হয় সর্বগ্রাহিতা, বলো বোঝা গেল? আর যদি মনে করতে না পারো, আমি একটা ছক দিচ্ছি, সিম্পল মুখস্থ করে নেবে। আবারও বলছি, গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট নয় এটা, সিম্পল এনটিপিসি আর যারা আরপিএফ দেবে সেই সমস্ত বাচ্চারা পড়ো, এটা অসুবিধা নেই। যদি এখানে বুঝতে না পারো, সিম্পল মুখস্থ করো, আমি তোমাদের যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। একটা ছক দিচ্ছি, নেক্সট স্লাইড দেখো, জাস্ট এটুকু মনে রাখবে, তাহলেই হবে। অ্যান্টিজেন যদি এ থাকে, রক্তের গ্রুপ এ হবে, যদি অ্যান্টিজেন বি থাকে,
রক্তের গ্রুপ বি হবে, যদি এ আর বি থাকে তাহলে এ বি হবে, আর যাদের কোনো অ্যান্টিজেন নেই তাদের রক্তের গ্রুপ ও হবে। হয়ে গেল। অ্যান্টিবডি হয় উল্টো উল্টো, কারণ ওই যে বললাম চাবি তালাওয়ালা সম্পর্ক, সেম হওয়া যাবে না। যদি অ্যান্টিজেন এ থাকে, ব্লাড গ্রুপ যদি এ হয় তাহলে অ্যান্টিবডি বি হবে, যদি রক্তের গ্রুপ বি হয় তাহলে অ্যান্টিবডি এ হবে, যদি রক্তের গ্রুপ এ বি হয় তাহলে তার কোনো অ্যান্টিবডি থাকবে না, আর যদি রক্তের গ্রুপ ও হয় তাহলে তার দুই ধরনেরই অ্যান্টিবডি থাকবে, কারণ কি কোনো অ্যান্টিজেন নেই তো এর, দু ধরনের অ্যান্টিবডি থাকবে, অ্যান্টি এ অ্যান্টি বি। বোঝা গেল? কাকে রক্ত দিতে পারবে? এ গ্রুপের ব্যক্তি এ কে তো দিতে পারবেই, বি গ্রুপের ব্যক্তি বি কে দিতে পারবেই, এ বিকে দিতে পারবে, আর ও সবাইকে দিতে পারবে। এছাড়া এ গ্রুপের যে ব্যক্তি, আমি কি বললাম, কাকে এ বি সবার কাছ থেকে নিতে পারে, মানে এ বিকে সবাই দিতে পারবে। কেন দিতে পারবে? কারণ এর এ বির কোনো অ্যান্টিবডি নেই, সেই জন্য এও পারবে এ বিকে রক্ত দিতে, বিও পারবে এ বিকে রক্ত দিতে, এ বি তো এ বিকে পারবেই, আবার ও তো সবাইকে দেয়, ওর ক্ষেত্রে তো সব মাফ, সবাইকে রক্ত দেয়। এবার কার থেকে রক্ত নিতে পারবে? মনে রাখবে, মনে রাখবে, এটা ও হবে, মনে রাখবে যে রক্ত এ যার ব্লাড গ্রুপ সে এর কাছ থেকে তো নিতে পারবেই, আবার ও এর কাছ থেকেও পারবে। ও সবাইকে রক্ত দেয়, কারণ কি এর কোনো অ্যান্টিজেন নেই, তাই এও ও এর কাছ থেকে রক্ত নিতে পারবে, বি তো বি এর কাছ থেকে পারবে, আর ও এর কাছ থেকেও পারবে। আর এ বি তো ভাই সর্বগ্রহিতা, সবার কাছ থেকেই নেয়, সবার থেকে নিতে পারবে, আর ও শুধু ও এর কাছ থেকে নিতে পারবে। বলো, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? চলো নেক্সট দেখো। আমি তোমাদের এগুলো বলে দিলাম। সর্বজনীন দাতা ইউনিভার্সাল ডোনার কাকে বলে? না ও নেগেটিভ, আমি ও নেগেটিভ পজিটিভটা পরে আসছে। ওকে সর্বজনীন দাতা বলা হয় কারণ এই রক্তে কোনো অ্যান্টিজেন নেই, কাউকে দেওয়া যায়, এটি যে কাউকে দেওয়া যায়। আর সর্বজন গ্রহীতা হচ্ছে এবি পজিটিভ, আমি পজিটিভ নেগেটিভটা পরে আসছে। এখন এবি হিসাবে ধরো রক্তের সর্বজনীন গ্রহীতা বলা হয় কারণ এদের রক্তে কোনো অ্যান্টিবডি নেই, তাই এরা সবার থেকে রক্ত নিতে পারে। ঠিক আছে, এদের অ্যান্টিজেন নেই বলে সবাইকে দিতে পারে, সর্বজনীন দাতা, আর অ্যান্টিবডি নেই বলে সবার কাছ থেকে নিতে পারে। ক্লিয়ার? চলো, এবারে প্রশ্ন হচ্ছে যে স্যার যদি রক্তের এ গ্রুপ হয়, বি গ্রুপ হয়, এ বি হয় আর ও হয়, তাহলে কেন বলে আমার এ পজিটিভ, ও বলে আমার এ নেগেটিভ, এ বলে আমার বি পজিটিভ, এ বলে বি নেগেটিভ, এ বিও বলে আমার এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এরকম কেস বলে কেন? এই বিষয়ে আলোচনা করব যে কখন পজিটিভ হয় আর কখন নেগেটিভ হয়। চলো নেক্সট স্লাইড। যদি এই বিষয়ে জানতে হয় তাহলে তোমাদের আরএইচ ফ্যাক্টর সম্বন্ধে একটু জানতে হবে। স্যার কী জানতে হবে? দেখো দেখো ভালো করে বুঝবে। এই আরএইচ ফ্যাক্টরের ব্যাপারে মনে রাখবে, এটাকে রেসাস ফ্যাক্টরও বলা হয়, আরএইচ ফ্যাক্টর বলা হয় বা রেসাস ফ্যাক্টর বলা হয়। আমাদের লোহিত রক্তকণিকার উপরে আমি তোমাদের কিছুক্ষণ আগে অ্যান্টিজেনের কথা বললাম না, অ্যান্টিজেন করছিলাম, মনে রাখবে এর উপরে আরেকটা এক ধরনের প্রোটিন থাকে বা অ্যান্টিজেন থাকে, সেটাকে বলা হয় অ্যান্টিজেন ডি। কি বলা হয়? অ্যান্টিজেন ডি। স্যার অ্যান্টিজেন ডি এর কী ব্যাপার? দেখো 1940-তে 1940 সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার, এই দুই বিজ্ঞানী রেসাস নামক এক রকমের বানর ছিল। কি বানর? রেসাস নামক এক রকমের বানর ছিল, তার রক্তে এটা আবিষ্কার করেছিল এবং এটারই নাম দেওয়া হয়েছিল আরএইচ ফ্যাক্টর। ঠিক আছে, মনে রাখবে একমাত্র রেসাস নামক যে বাঁদর ছিল না, ওই বাঁদরের রক্তে এক ধরনের অ্যান্টিজেন পাওয়া যাচ্ছিল, সেই অ্যান্টিজেনের নাম হচ্ছে ডি অ্যান্টিজেন। এইটাকেই, এই যে রেসাস নামক বাঁদরের লোহিত রক্তকণিকার উপরে অ্যান্টিজেন ডি পাওয়া যাচ্ছিল, এই যে এটাকেই বলে রেসাস ফ্যাক্টর অ্যাকচুয়ালি। যার এই অ্যান্টিজেন ডি থাকবে তার ব্লাড গ্রুপ হবে পজিটিভ, আর যার এই অ্যান্টিজেন থাকবে না, অ্যান্টিজেন ডি থাকবে না, তাকে বলবো আমরা নেগেটিভ। বলো বোঝা গেল? বোঝা গেল? আমরা বলছিলাম যে লোহিত রক্তকণিকার উপরে যদি আমাদের এ অ্যান্টিজেন থাকে তাহলে আমরা তাকে কি বলবো? ব্লাড গ্রুপ তার এ। কিন্তু মনে রাখতে হবে সেই লোহিত রক্তকণিকার উপরে ডি অ্যান্টিজেন আছে না নেই, ডি অ্যান্টিজেন আছে না নেই। যদি দেখি ডি অ্যান্টিজেন আছে তখন এটা এ পজিটিভ হয়ে যাবে, যদি দেখি না স্যার এটার মধ্যে ডি অ্যান্টিজেন নেই তাহলে এই রক্তের গ্রুপকে আমরা কি বলবো? এ নেগেটিভ। শুধু এ ব্লাড গ্রুপ বলে কিছু হয় না, এ পজিটিভ হয়, এ নেগেটিভ হয়। বলো বোঝা গেল? আবার রিপিট করছি, যদি দেখো যদি চলো আমি নেক্সট স্লাইডে বলছি। দেখো আমি বলতে চাইছি যে আমি তোমাদের আগে কি বলেছিলাম না, আমাদের যে লোহিত রক্তকণিকা আছে তার উপরে ধরো একটা অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনের নাম হচ্ছে এ। তখন আমরা ব্লাড গ্রুপ কী বলছিলাম বলো? আমাদের ব্লাড গ্রুপ, আরে বলো ব্লাড গ্রুপ কী বলছিলাম? এ ব্লাড গ্রুপ। মনে রাখবে যদি এর উপরে একটা অ্যান্টিজেন পাওয়া যায় ডি অ্যান্টিজেন, এই ডি অ্যান্টিজেন যদি উপস্থিত থাকে তখন এই ব্লাড গ্রুপ হয় এ পজিটিভ, আর যদি ডি অ্যান্টিজেন না থাকে তখন এই ব্লাড গ্রুপ হয় এ নেগেটিভ। ঠিক সেই রকমই
আমাদের যে লোহিত রক্তকণিকা তার উপরে ধরো একটা, এটা আমি একটা অন্য শেপ দিয়ে দিচ্ছি, একটা ধরো অন্য শেপ আছে, ডি অ্যান্টিজেনে ধরো এরকম শেপ, আমাদের ধরো কি পাওয়া যাচ্ছে না বি অ্যান্টিজেন পাওয়া যাচ্ছে, তখন আমাদের ব্লাড গ্রুপ কী হচ্ছে বলো, আমাদের ব্লাড গ্রুপ হয়ে যাচ্ছে কি বি ব্লাড গ্রুপ। এর উপরেই ধরো আমাদের ডি অ্যান্টিজেন আছে, তাহলে আমাদের বি পজিটিভ হয়ে যাবে। আর যদি এর উপরে কি থাকে যদি আমাদের এই অ্যান্টিজেন ডিটা অনুপস্থিত থাকে, তখন আমাদের এটা কী হয়ে যাবে বি নেগেটিভ। অ্যান্টিজেন ডি এর উপরে ডিপেন্ড করছে। বলো বোঝা গেল কিনা? মনে রাখবে আমাদের পুরো পৃথিবীতে 80 থেকে 85% মানুষের রক্তে কিন্তু পজিটিভ, আর বাকি পার্সেন্টেজ মানে 15% থেকে 20%-এর মতো বলতে পারো যে নেগেটিভ। ঠিক আছে, তো নেগেটিভ ব্লাড পাওয়া কিন্তু খুব মুশকিল, পজিটিভ পাওয়া কিন্তু ইজি। আমরা লাস্টে দেখবো যে কোন ব্লাড গ্রুপ আমাদের পৃথিবীর শতাংশ সব থেকে বেশি আছে। তো চলো যেগুলো বললাম একবার লিখিত আকারে তোমরা দেখে নাও। দেখো এই হচ্ছে সেই রেসাস বাঁদর, যেগুলো তোমাদের বললাম RH ফ্যাক্টর, যে রেসাস নামক ফ্যাক্টর হলো লোহিত রক্তকণিকা আরবিসির উপরিভাগে এক ধরনের বিশেষ প্রোটিন বা অ্যান্টিজেন। 1940 সালে কার্লেনস্টাইনার উইনার প্রথম রেসাস বানরের রক্তে এটি আবিষ্কার করেন। এর নাম দিয়েছিল RH ফ্যাক্টর। পজিটিভ হবে না নেগেটিভ হবে তা RH ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। RH ফ্যাক্টরের প্রকারভেদ বললাম, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। বললাম লোহিত রক্তকণিকায় যে RH অ্যান্টিজেন বলতো অ্যান্টিজেন ডি রক্ত থাকে তাহলে পজিটিভ বলবো। 80-85 মানুষের রক্তে RH প্লাস থাকে, RH পজিটিভ থাকে। আর RH নেগেটিভ যেটা লোহিত রক্তকণিকা অ্যান্টিজেন যদি না থাকে মানে ডি অ্যান্টিজেন না থাকে তাহলে RH নেগেটিভ বলা হয়। ঠিক আছে, এবার আমরা পজিটিভ নেগেটিভ অনুযায়ী দেখব যে কাকে রক্ত দিতে পারবে কাকে না দিতে পারবে। আমরা তো তখন দেখলাম সিম্পল ব্লাড গ্রুপ অনুযায়ী, এবার আমরা একটা ছকের মাধ্যমে পজিটিভ নেগেটিভ অনুযায়ী কার থেকে রক্ত নিতে পারবে আর কার থেকে রক্ত দিতে পারবে সেটা আমরা দেখে নেব। দেখো এই ছকটাকে লক্ষ্য করো, যদি আপনার গ্রুপ হয় এ পজিটিভ তাহলে কাকে রক্ত দিতে পারবে, ওই সেম আমি যা যা বলেছিলাম সেম, শুধু পজিটিভ নেগেটিভটা তো লাগবে। মানে এ কে দিতে পারবে এ বিকে দিতে পারবে। পজিটিভ হলে পজিটিভ, দেখো পজিটিভ যে হয় সে রক্ত দিতে পারবে শুধু পজিটিভকেই, ঠিক আছে, কিন্তু নিতে কার কাছ থেকে পারবে, সে নেগেটিভের কাছ থেকেও নিতে পারবে। কিন্তু মনে রাখবে ব্লাড গ্রুপ চেঞ্জ করা যাবে না। ভালো করে ছকটাকে বোঝার চেষ্টা করো। ধরো আমার ব্লাড গ্রুপ এ, তো আমার ব্লাড গ্রুপ পজিটিভ নেগেটিভ ছেড়ে দাও, আমার ব্লাড গ্রুপে তুমি কাকে দিতে পারবে রক্ত, স্যার আমি এ কে দিতে পারবো আর এ বিকে দিতে পারবো। কার কাছ থেকে নিতে পারবে, স্যার আমি এর কাছ থেকে নিতে পারবো আর ও এর কাছ থেকে নিতে পারবো। ব্যাস এইটুকু জেনে রাখো। এবার আমি এটাই তোমাকে বললাম, তোমার এ পজিটিভ রক্ত, তুমি কাকে দিতে পারবে, স্যার এ পজিটিভকে দিতে পারবো, এ বি পজিটিভকে দিতে পারবো। স্যার নিতে কার কাছ থেকে পারবে, স্যার এ পজিটিভের কাছ থেকে নিতে পারবো এবং এ নেগেটিভের কাছ থেকেও নিতে পারবো। আর এখানে কি আছে ও, তো ও পজিটিভ কাছ থেকেও নিতে পারবো, ও নেগেটিভের কাছ থেকেও নিতে পারবো। বলো বোঝা গেল কিনা? নেওয়ার সময়তে পজিটিভ নেগেটিভ দুজনের কাছ থেকেই নিতে পারবে, কিন্তু দেওয়ার সময়তে যখন কাউকে রক্ত দেবে তখন শুধু পজিটিভকেই দিতে পারবে। বোঝা গেল? আচ্ছা, আমি যদি নেক্সট কথা বলি, ধরো 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 তোমার এ নেগেটিভ, ধরো তোমার এ নেগেটিভ, তার মানে তুমি দিতে কাকে পারবে, কাকে দিতে পারবে বলো? নেগেটিভ যদি হয় তাহলে কিন্তু পুরো খেলাটা অন্যরকম। কীরকম না, পজিটিভকেও দিতে পারবে নেগেটিভকেও দিতে পারবে। আমার অ্যাকচুয়ালি কিন্তু ফান্ডা এটাই, এই মূল ফান্ডাটা ভুলে যেও না। আমার এ ব্লাড গ্রুপ পজিটিভ হোক নেগেটিভ হোক আমি কখনো বিকে গিয়ে দিতে পারবো না, ঠিক আছে, বা ওকে দিয়ে দিতে পারবো না। আমার এ আর বি এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ, কিন্তু পজিটিভ নেগেটিভ ব্যাপারটা শুধু দেখে নিতে হবে। আমার এ নেগেটিভ আছে মানে আমি পজিটিভ নেগেটিভ সবাইকে দিতে পারবো। সবাইকে মানে কি, মানে এই দুটোর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু মানে এ পজিটিভকে দিতে পারবো, এ নেগেটিভকে দিতে পারবো, এ বি পজিটিভকে দিতে পারবো, এ বি নেগেটিভকে দিতে পারবো। বোঝা গেল? আর নেওয়ার সময়তে এ নেগেটিভ শুধু নেগেটিভের কাছ থেকে নিতে পারে, মানে এ নেগেটিভের কাছ থেকে নিতে পারবো, ও নেগেটিভের কাছ থেকে নিতে পারবো। বোঝা গেল কিনা বলো? ঠিক আছে, দেখো এ পজিটিভ যখন, তখন ও পজিটিভের কাছ থেকে পজিটিভকে দিতে পারছে, কিন্তু নেওয়ার সময় পজিটিভ নেগেটিভ দুজনের কাছ থেকে নিচ্ছে। আবার যখন নেগেটিভ হয়ে গেল তখন রক্ত দিতে পারছে সবাইকে, আরে রক্ত দিতে পারছে সবাইকে কিন্তু নিতে পারছে শুধু নেগেটিভের কাছ থেকে। নেগেটিভ যাদের তাদের কপাল খুব খারাপ, কপাল খারাপ মিন্স মানে এই অর্থে আর কি, এটা ক্ষেত্রে বললাম। যাদের ধরো ও পজিটিভ কী করবে, কাকে দিতে পারবে, ও পজিটিভকে দিতে পারবে। ও তো সবাইকে দিতে পারে, ও এ বি সবাইকে দিতে পারবে, কিন্তু পজিটিভ আছে যখন শুধু পজিটিভকে দিতে পারবে। আর নিতে কার কাছ থেকে পারবে, পজিটিভ এবং নেগেটিভ দুজনের কাছ থেকে নিতে পারবে। যাতে ও নেগেটিভ, দেখো আমি তখন ওখানে ওকে বলছিলাম যে সবাইকে দিতে পারে, সেই জন্য ও ইউনিভার্সাল ডোনার, কিন্তু অ্যাকচুয়াল ইউনিভার্সাল ডোনারকে ও নেগেটিভ। আরে অ্যাকচুয়াল ইউনিভার্সাল ডোনারকে ও নেগেটিভ। আমি এগুলো মুছে দিচ্ছি তোমাদের যাতে পড়তে পরে সুবিধা হয়, ঠিক আছে? কি বললাম, ও নেগেটিভ হচ্ছে অ্যাকচুয়ালি ইউনিভার্সাল ডোনার।
আমি তখন এবিকে বলেছিলাম যে ও সবার কাছ থেকে নিতে পারে, ইউনিভার্সাল রেসিপেন্ট সবার কাছ থেকে নিতে পারে, কিন্তু অ্যাকচুয়াল রেসিপেন্টকে এবি পজিটিভ অ্যাকচুয়াল সবার থেকে নিতে পারে, ইউনিভার্সাল রেসিপেন্ট, ঠিক আছে, সর্বগ্রহিতা অ্যাকচুয়াল এবি পজিটিভ, ঠিক আছে। তো ব্লাড গ্রুপ আমাদের এখানে হয়ে গেল শেষ, না শেষ হয়নি, আরেকটা পার্ট বাকি আছে, যে বাবার যদি এটা হয় মায়ের যদি এটা হয় ছেলের ব্লাড গ্রুপ কী হবে, ওটা একবার বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। জিনিসটা বুঝে গেলে তোমরা নিজেরাও কিন্তু বানিয়ে নিতে পারবে। ধরো বাবার ব্লাড গ্রুপ হচ্ছে এ আর মায়ের ব্লাড গ্রুপ ধরো এবি ধরে নিলাম। যে আমরা যখন ব্লাড গ্রুপের সঙ্গে ব্লাড গ্রুপের কানেক্ট করব, জেনে রাখবে সিঙ্গেল ব্লাড গ্রুপ কখনো কানেক্ট হয় না। তো স্যার এটা তো সিঙ্গেল আছে, এটা ডবল আছে এবি, কিন্তু সিঙ্গেলটা কি করব, যখনই সিঙ্গেল থাকবে আমরা কি ধরে নেবো না ও ধরে নেবো, আমরা ও ধরে নেবো, যখনই সিঙ্গেল থাকবে ও ধরে নেবো। তো কানেক্ট করো, কী করে কানেক্ট করবে দেখো, এর সঙ্গে এ কানেক্ট করবে তো কি হলো ডবল এ, এর সঙ্গে বি কানেক্ট করবে কি হলো এ বি। আবার ওকে ধরো, আরে কাকে ধরবে ওকে ধরো, ও এর সঙ্গে এ কানেক্ট করো দেখো ও এ, আবার ও এর সঙ্গে বি কানেক্ট করো কি হবে ও বি, বা এও, এটা বিও লিখি এটা এও লিখি, একই ব্যাপার। এবার বলো যে ছেলে হবে বা মেয়ে হবে, যেই সন্তান হোক না কেন, তার ব্লাড গ্রুপ কী হবে। স্যার এখানে আছে এ, ডবল এ মানে কি এ, এখানে এবি আছে, এবি মানে কি এবি, এখানে ও এ আছে, ও এ মানে কি এ, আর বিও আছে মানে কি বি। তার মানে দেখো দুবার এ এসেছে, একবার এ বি এসছে একবার বি এসছে, তার মানে 50% চান্স আছে তার এ ব্লাড গ্রুপ হবে, 25% চান্স আছে তার এ বি হবে, আর 25% চান্স আছে তার বি ব্লাড গ্রুপ হবে। বলো বোঝা গেল কিনা। স্যার হলো না, আরেকটা এক্সাম্পল দিই তোমাদের দেখাচ্ছি। দেখো ধরো 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 ধরে নাও বাবার ব্লাড গ্রুপ এ, মায়ের ব্লাড গ্রুপ বি। এক্ষেত্রে কী করে করব আমি, না ডবল ধরতে হয়, সেই জন্য আমি একটা ও ধরে নিলাম, এখানে একটা ও ধরে নিলাম। এবার মেলাও, এর সঙ্গে যখন বি মেলাবে তখন কি হবে বলো এ বি হবে, এর সঙ্গে যখন ও মেলাবে তখন কি হবে এও হবে। আচ্ছা এবার এটাকে ধরো, অন্য কালার দিয়ে দেখাই, এটাকে ধরো, ও এর সঙ্গে যখন বি মেলাবে কি হবে বিও হবে, আবার ও এর সঙ্গে যখন ও মেলাবে কি হবে, আরে বলো ও এর সঙ্গে যখন ও মেলাবে কি হবে ও হবে। তার মানে এবি মানে এবি ব্লাড গ্রুপ, এও মানে এ ব্লাড গ্রুপ, বিও মানে বি ব্লাড গ্রুপ, আর ডবল ও মানে ও ব্লাড গ্রুপ, ঠিক আছে। তো বলো এবি হওয়ার চান্স কতটা, স্যার এবি একটা আছে, এ একটা আছে, বি একটা আছে, ও একটা আছে, মানে সব চান্স আছে 25% করে। যে সন্তান জন্মগ্রহণ করবে তার এবি ব্লাড গ্রুপ হতে পারে, এ ব্লাড গ্রুপ হতে পারে, বি ব্লাড গ্রুপ হতে পারে, ও ব্লাড গ্রুপ হতে পারে। বলো বোঝা গেল। এটা একটা ছকের মাধ্যমে তোমাদের আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। এবার তোমরা যেমন করে ইচ্ছা এরকম করে একটার সঙ্গে একটা ক্রস করে দেখে নিতে পারো যে পুত্র সন্তান কী হবে, তার ব্লাড গ্রুপ কী হবে না হবে, এই নিয়ম, ঠিক আছে। চলো দেখো এই ছকটার মাধ্যমে আমি সব পুরোটা দেখিয়ে দিয়েছি, দেখে নেবে তোমরা, ঠিক আছে। এখানে ফাদার্স ব্লাড গ্রুপ আছে, এখানে মাদার ব্লাড গ্রুপ আছে, এখানে চাইল্ড ব্লাড গ্রুপ আছে, চাইল্ড ব্লাড গ্রুপ কী হবে, মানে এর সঙ্গে যদি এ মেলাও, এর সঙ্গে যদি বি মেলাও কী হবে না হবে দেখে নেবে, বা যে কোনো কোশ্চেন আসুক তোমরা ক্রস করে দেখে নিতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট এইটা দেখো, আমাদের এই পুরো পৃথিবীর মধ্যে কোন ব্লাড গ্রুপ, যাদের ব্লাড গ্রুপ ভাই মানে এখানে বুঝে নাও যাদের ব্লাড গ্রুপ কী আছে তাদের কিন্তু খুব খাতরা আছে, হ্যাঁ সাবধানে থাকতে হবে। যেমন রক্তের গ্রুপ যদি ও থাকে, ওয়ের দেখো ও পজিটিভ যাদের, তারা তো ভাই বিন্দাস থাকো, তাদের ব্লাড গ্রুপের পৃথিবীতে সংখ্যা প্রচুর, 37%-এর মতো ব্লাড গ্রুপ আছে, নো প্রবলেম। এটা সেজন্য কী বলা হয়, ও পজিটিভকে কী বলা হয়, মোস্ট কমন ব্লাড টাইপ পুরো পৃথিবীর মধ্যে সবথেকে মোস্ট কমন। যদি তোমাদের কোশ্চেন আসে যে মোস্ট কমন সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোন ব্লাড, মনে রাখবে কি ও পজিটিভ। আরে কি মনে রাখবে ও পজিটিভ। এ পজিটিভ দেখো 27%, বি পজিটিভ এত সব দেখে নাও। এই এবি নেগেটিভ দেখো অনলি 0.45%, মানে মানতে পারো 0.5%-এর মতো, ঠিক আছে। মানে এটা কি বলবো, মানে সব থেকে কি বলবো, মানে রেয়ার বললে ভুল হবে, রেয়ারেস্ট ব্লাড গ্রুপ কোনটা এবি পজিটিভ। যাদের এবি পজিটিভ আছে না তারা সাবধানে লাফাঝাফা করবে, যদি ব্লাডের প্রয়োজন হয় না ব্লাড পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আর আগেই বললাম যদি পজিটিভ হয় তো কোনো সমস্যা নেই, পজিটিভে কিন্তু আমাদের পুরো পৃথিবীতে প্রায় 80-85% শুধু পজিটিভ আছে, কিন্তু যদি নেগেটিভে চলে যাও না, ওই যে ডি অ্যান্টিজেন যদি না থাকে, আর এইচ নেগেটিভ চলে যাও, রেসার্চ ফ্যাক্টর যেটা পড়ালাম, মানে বলতে পারো প্রায় 15% to 20% শুধু নেগেটিভ, মানে
RH নেগেটিভ যারা, তাদের ওই এটা নেই, বললাম রেসাস ফ্যাক্টর যেটা অ্যান্টিজেন ডি যাদের উপস্থিত নেই, ঠিক আছে। এই ছকটা মাথায় রাখবে, সব থেকে বেশিটা মনে রাখো, সব থেকে কমটা মনে রাখো, তাহলেই চলবে। যারা বলো না ও নেগেটিভ, ও পজিটিভ, ও শুনেই ভাবে যে রক্ত হয়তো খুব কম আছে, না ও পজিটিভ ভাই প্রচুর, 37% মানে অনেক ব্যাপার। ঠিক আছে, তো চলো আজকে ব্লাড গ্রুপ চ্যাপ্টার আমাদের এখানে শেষ হলো। আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যদি তোমরা বুঝে থাকো চ্যাপ্টারটা ঠিকঠাকভাবে পড়ে থাকো, তাহলে আমি কিছু প্রিভিয়াস কোশ্চেন নিয়ে আসছি, অবশ্যই তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। চলো চলো ফটাফট অ্যান্সার বলবে, বেশি টাইম লাগাবে না। মানুষের রক্তের প্লেটলেটগুলি ড্যাশ নিঃসরণ করে তার রক্ত জমাট বন্ধে সাহায্য করে, বলো কোনটা হবে বলো? আরে বলো, অনেস্টলি অ্যান্সার দাও। প্রথম বিন। নেক্সট কোশ্চেন, বলো অ্যান্সার বলো। শ্বেত রক্তকণিকা কী হবে অ্যান্সার? হিমোগ্লোবিন প্রোটিন বহন করে, পুষ্টি বহন করে, রক্তের মধ্যে কোনটা হবে? রোগ জীবাণু সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে। নেক্সট, ABO ব্লাড গ্রুপ পদ্ধতি কি আবিষ্কার করেন? বলো কি অ্যান্সার হবে? কার্ল লেনস্টাইনার। নেক্সট কোশ্চেন বলছে AB রক্তের গ্রুপের একজন ব্যক্তি, বলো কার কার কাছ থেকে রক্ত নিতে পারবে বা দিতে পারবে? AB কি বলেছি? AB শুধু নিতে পারে, সবার কাছ থেকে নিতে পারবে, সর্বগ্রহিতা, যে কোনো রক্তের গ্রুপ থেকে রক্ত নিতে পারে। ঠিক আছে, দেখো কোশ্চেন ফাঁসছে কিনা, যা পড়েছি তার মধ্যে থেকে আসছে কিনা দেখো। মানুষের রক্তের বৃহত্তম কণিকা কি? সব থেকে বড় কণিকা কি বলেছিলাম? শ্বেত রক্ত কণিকা, WBC। সব থেকে বড় কে? WBC। তারপর কে? তারপর বলো বলো বলো, RBC। তারপর কে? প্লেটলেট। শ্বেত রক্ত কণিকা আনসার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সৈন্যের সঙ্গে তুলনা করে? সোলজার। সোলজার কে? শ্বেত রক্ত কণিকা। বলছে নিচের কোনটি WBC সম্পর্কে সত্য নয়? বলো সত্য নয় বলেছে কিন্তু। অ্যামিবার ন্যায়, আমি বলেছি হ্যাঁ ঠিক। সৈন্যরূপে কাজ করে, হ্যাঁ। নিউক্লিয়াস যুক্ত, হ্যাঁ। এর আকার অপরিবর্তিত, ভাই অপরিবর্তিত নয়, এর আকার তো পরিবর্তন হতে থাকে। যেরকমভাবে বাইরে থেকে ব্যাকটেরিয়া ভাইরাস আসবেও সেইভাবে নিজেকে পরিবর্তন করে সেটাকে গ্রাস করে হজম করে দেবে, ডাইজেস্ট করে দেবে। তো অপরিবর্তিত এটা ভুল, অবশ্যই সবসময় পরিবর্তিত হতে থাকে। নেক্সট, নিচের কোন ব্লাড গ্রুপকে সর্বজন দাতা হিসেবে বলা হয়? দাতা সব সময় দেয় রক্ত, এ। আর এবিকে কি বললাম? সর্বগ্রহিতা, আর এ দাতা। বলছে নিচের কোনটি রক্তের গ্রুপই নয়? AB সবই তো রক্তের গ্রুপ, একমাত্র সি ছাড়া। একমাত্র কে? সি ছাড়া। তো চলো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। এখানে চ্যাপ্টার আমাদের টোটাল তোমাদের ওই রক্তের যেটা আছে ব্লাড রিলেটেড সেটা কমপ্লিট করলাম। এরপরে যেটা আমরা শুরু করব সেটা কি? ব্লাড সার্কুলেটরি সিস্টেম, রক্ত সংবহন তন্ত্র, নেক্সট ক্লাসে। দেখো তোমাদের আমি আবারও বলছি, প্লিজ তোমরা একটা শুধু কাজ করো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। 100% শেয়ার করবে। শেয়ার না করলে, ভিউজ যদি বেশি না আসে, যদি স্টুডেন্টরা বেশি পছন্দ না করে, তাহলে কিন্তু আমি মোটিভেট হব না, ক্লাস কন্টিনিউ করা যাবে না। প্রবলেম একটাই, বাস তোমাদের এটার জন্য কোনো পয়সা লাগছে না, বিশাল কিছু টাইম লাগছে না, শুধু এইটুকু শুধু করো। বাকি যা কিছু কন্টেন্ট আছে তোমরা দেখতেই পাচ্ছ কী লেভেলের কন্টেন্ট দিচ্ছি, কীভাবে পড়াচ্ছি, কতটা একটা পিপিটি বানানোর জন্য কতটা পরিশ্রম করতে হচ্ছে, সব তোমাদের সামনে রয়েছে, কোনটাই এতে হচ্ছে না। তো তোমাদের এইটুকু কাজ করতে হবে, কি শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, বাস এটুকু শুধু, আর কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, আর তোমাদের আমি বলেই দিয়েছি যে গ্রুপ ডির বইয়ের কাজ অলরেডি চলছে। গ্রুপ ডি আর টেলিগ্রামে যুক্ত থাকবে, আমি আজকে দিয়ে দেবো পিডিএফগুলো সমস্ত দিয়ে দেবো টেলিগ্রামে, ঠিক আছে। আর গ্রুপ ডির বইয়ের কাজ চলছে, খুব তাড়াতাড়ি তোমাদের ম্যাথ সায়েন্সে সম্পূর্ণ বাংলা বই চলে আসবে, এই নিয়ে চিন্তা করো না। এবং কোর্স নিয়ে যারা চিন্তা করছো, খুব তাড়াতাড়ি আমি তোমাদের কোর্স নিয়ে আসবো, একদম ওয়ান অফ দ্য বেস্ট কোর্স 2026-এর গ্রুপ ডির জন্য বেস্ট কোর্স আমি তোমাদের জন্য নিয়ে আসবো, কথা দিচ্ছি, প্রমিস করছি, একদম শিওর থাকো। কিন্তু একটু অপেক্ষা করো শুধুমাত্র, ব্যাস, আর কিছু না। আর এই মুহূর্তে যদি কোনো কোর্স নিতে চাও আমাদের অ্যাভেলেবেল আছে, অর্জুন ব্যাচ নিয়ে নাও, যে কোনো এক্সামের জন্য তোমাদের কোয়ালিফাই হয়ে যাবে, সমস্ত সাবজেক্ট এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর যদি আলাদা আলাদা করে ব্যাচ নিতে চাও, আমাদের ম্যাথামেটিক্স, সায়েন্সের ব্যাচ মাত্র অনলি 399 আছে, ঠিক আছে। ম্যাথের ব্যাচ আছে, জিকের ব্যাচ আছে, রিজনিংয়ের ব্যাচ আছে, সমস্ত আলাদা আলাদাভাবেও আছে, তোমরা আলাদা আলাদাভাবেও নিতে পারো। আর আমাদের ম্যাথামেটিক্সের, সায়েন্সে 2024-25-এ গ্রুপ ডি বাদ দিয়ে যত এক্সাম হয়েছে তার শিফট ওয়াইজ পুরো বাংলা ভাষায় বই রেডি আছে, চাইলে নিতে পারো, ঠিক আছে। আর 2016-22-এর চ্যাপ্টার ওয়াইজও বই রেডি আছে, অ্যাভেলেবেল আছে বই, যদি চাও এটাও নিতে পারো। নেওয়ার জন্য সিম্পল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কিউআর কোড দেবো, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, অ্যাড্রেসের ফর্মেট পাঠাবো, ফিল আপ করবে, ওই অ্যাড্রেস অনুযায়ী ডেলিভারি করে দেবো, আপ টু হোম ডেলিভারি, যতক্ষণ না পৌঁছাচ্ছে আমাদের দায়িত্ব, বা ট্র্যাকিং আইডি ডিটেলস আমাদের সমস্ত আপডেট দিয়ে দেওয়া হবে।
অথবা আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে বুক সেকশন থেকে অর্ডার দিতে পারো, বা স্টাডি মেটেরিয়াল থেকে তোমরা পিডিএফ বাই করতে পারো। ঠিক আছে, আর যদি কোথাও কোনো রকম কোয়ারি থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, অথবা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। কোনো কোয়ারি থাকলে কলও করতে পারো, কিন্তু হোয়াটসঅ্যাপ করলে রানিং রিপ্লাই পাবে। ঠিক আছে, চলো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা ব্লাড সার্কুলারি সিস্টেম, রক্ত সংবহনতন্ত্র স্টার্ট করব। ওকে, আজকের মতন বাই।